আচ্ছা, তো মেইনলি ই কমার্স সাইটটা কি আমরা এইটা আগে একটু দেখি। একটা ই কমার্স সাইট কি, মানে ই কমার্স সাইট মানে হচ্ছে আমার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মধ্যে আমার কিছু প্রোডাক্ট থাকবে, হোক সেটা আমার বাল্ক অ্যামাউন্টে প্রোডাক্ট বা পাইকারি প্রোডাক্ট বা হচ্ছে ধরেন অন্য কারো একটা প্রোডাক্ট, যেটাই হোক না কেন আমি প্রোডাক্টটাকে প্রথমে শো করাবো। কেউ একজন আসবে, এসে আমার প্রোডাক্টটা প্রথমে দেখবে, প্রোডাক্টের ডেসক্রিপশন হয়তো থাকলে সেটা দেখলো, প্রোডাক্টের রেটিং দেখলো, দেন হচ্ছে প্রোডাক্টের প্রাইস দেখলো, সবকিছু দেখার পর তার যদি ভালো লাগে সে একটা আমার ওয়েবসাইট থেকে অর্ডার করলো। সেই অর্ডারটা আমার ওয়েবসাইটে আসলো, আমি অ্যাডমিন প্যানেলে গেলাম বা আমার কাছে নোটিফিকেশন আসলো, আসার পরে আমি দেখলাম যে হ্যাঁ এটার জন্য পেমেন্ট সে করেছে, সো আমি তাকে অ্যাপ্রুভ করে দিলাম, তাহলে তার অর্ডারটা আমি নিয়ে নিলাম। দেন তাকে আমার অর্ডারটাকে পাঠাতে হবে, যে ঠিকানা দিয়ে সে আর কি ফর্মটা ফিল আপ করছিল সেই ঠিকানায় আমি তখন তাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। তো এভাবেই আসলে ই কমার্স ওয়েবসাইট গুলো ফাংশনালিটি গুলো কাজ করে, ঠিক আছে। এখন একটা যদি কাস্টম ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে যায়, আমরা কাস্টম ই কমার্স ওয়েবসাইট দেখবো, কাস্টমের পার্ট গুলো। তো এটা আরো পরে আমরা আপাতত একটু ডেমো দেখি, ডেমো দেখে একটু বেসিক আইডিয়াটা ক্লিয়ার করলে তাহলে যখন আমরা কাস্টমে যাব তখন আরো ইজি হবে। হ্যাঁ, আর বিষয়টা আমরা ধরেন যে মনে হচ্ছে যে ই কমার্সে 4-5টা ক্লাস লাগবে তার মানে এটা অনেক কঠিন, এরকম তেমন কিছু না। হ্যাঁ, একবার দেখবেন, দেখার পরে যখন 2-3 বার আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন দেখবেন এটা ঠিক হয়ে যাবে, তারপর আর কোনো সমস্যা থাকবে না এবং এটা তখন আপনাদের কাছে ইজি মনে হবে, তখন আর কিছুই মনে হবে না যে এটা অনেক কঠিন। হ্যাঁ, তো আমরা একটু ইয়াতে যাই তাহলে। আচ্ছা, ই কমার্স ওয়েবসাইট প্র্যাকটিসের জন্য আপনারা যে টেস্টি ডাব্লিউপি বা হচ্ছে ইনফিনিটি, ওই যে আরো কয়েকটা আপনারা দিছিলেন না, বিভিন্ন নাম দিছিলেন যেগুলো আর কি ফ্রিতে কাজ করা যায়, সেগুলোতে প্র্যাকটিস করবেন। এর কারণ হচ্ছে একটা ই কমার্স ফাইলের ডেমো ইম্পোর্ট যখন করবেন তখন অনেক জায়গা দখল করবে, এর পাশাপাশি অনেক ফাইলস আসবে, অনেক ডাটাবেস তৈরি হবে, ঠিক আছে। একটা আপনার হোস্টিং এ যদি তৈরি করেন তাহলে হোস্টিং এর ডাটাবেস অনেক লস হবে। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে আপনার নিজের বিজনেসের জন্য যদি তৈরি করতে চান তাহলে একটা করতে পারেন, অথবা আগে প্র্যাকটিস করে নেন ইয়াতে, এইচএসটিডব্লিউপি বা হচ্ছে ইনফিনিটি ওয়েব, তারপরে কি ইনফিনিটি ফ্রি কি কি যে আছে না, সেগুলোতে আগে যদি প্র্যাকটিস করে নেন, করে নেওয়ার পরে আপনি যদি একটা মেইন ওয়েবসাইট এখন ভাবলেন যে আচ্ছা আমি সবগুলো মোটামুটি দেখছি, তাহলে এখন একটা ভালো মতো ওয়েবসাইট আমি তৈরি করে দেখি পারি কিনা। হ্যাঁ, তখন আর কি আপনার একটা সাবডোমেন ক্রিয়েট করে করতে পারলেন। তো এইটা আপনাদের জন্য বেশি ইয়া হবে, ঠিক আছে। আর তাহলে আমরা ইয়াতে যাই, আমরা ধরেন টেস্টি ডাব্লিউপি তেই যাই, এটা দিয়ে আমি দেখাই। আচ্ছা, আমি আপনাদেরকে প্লাগ ইন দিয়ে দেবো, হ্যাঁ, থিম আর প্লাগ ইন, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, এটা আর কি ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনারা ইউজ করতে পারবেন না, বা ইউজ করলে এগুলো বাগ থাকবেই। তো এটা জাস্ট নিজেরা একটু প্র্যাকটিস করেন আর ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ সাইট, নতুন সাইট তৈরি করি। ই কমার্সে যখন ডেমো ইম্পোর্ট নিয়ে, ডেমো হোক আর যেটাই হোক না কেন, ই কমার্স একটা ওয়েবসাইট দিতে গেলে অবশ্যই একটা লাইসেন্সেবল থিম লাগবে। আপনার লাইসেন্স ছাড়া থিম যদি ইউজ করেন তাহলে ওই যে ধরেন মানুষ পেমেন্ট করবে, পেমেন্ট আটকায় যাবে, চেক আউট পেজ আছে, চেক আউট পেজ রিলোড হবে না, কার্ড পেজ রিলোড হবে না, এই জিনিসগুলো থেকে যায়। তো ওই ক্লায়েন্ট অবশ্যই আপনাকে একটা লাইসেন্সেবল থিম দিবে, আপনি ওইটাকে ইম্পোর্ট করে ওইটাকে ডেমো দিতে পারেন, অথবা জাস্ট থিমটাকে ইনস্টল করে বাকি যে আপনার কাজ থাকবে সেই কাজগুলো আপনারা করতে পারেন। তো এইখানে ধরেন আমার একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমি দিলাম। তো আমি যেহেতু একটা ডেমো ডাটা দেবো সেই জন্য আমার যতগুলো প্লাগ ইন আছে আমার এই প্লাগ ইন গুলোকে আমি প্রথমে ডিলিট করে দেবো, কারণ এই প্লাগ ইন গুলো দরকার নেই। ডেমো দিলে ওই থিমের সাথে যতগুলো প্লাগ ইন দরকার, নেসেসারি প্লাগ ইন ও অটো ওখানে দিয়ে রাখবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা নিজের থেকে ইনস্টল হবে। সো এই জন্য আমার এখানে যেগুলো থাকে প্রথম দিকে আমি এগুলোকে ডিলিট করে দিলাম, যেটা আমার ফ্রেশ সাইট, ঠিক আছে। এখন কোনো কারণে আপনাকে ক্লায়েন্ট, আচ্ছা এটা কি আগে তো ডিলিট হবে না, ডিরেক্ট। আচ্ছা, কোনো কারণে ধরেন আপনাকে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিছে, তো সেখানে তো আপনি এসে সব প্লাগইন ডিলিট করতে পারবেন না। তাহলে ক্লায়েন্ট যখন দিয়ে দিল তখন আর কি আপনাকে দেখতে হবে যে যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো দিয়ে তার কোনো কিছু কাজ করা আছে কি। না থাকলে ডিলিট করে দিবেন, আর যদি থাকে তাহলে যেমন আছে তেমনই রাখবেন। আমি just দেখানোর জন্য এটাকে আমি যেহেতু দরকার নাই সেই জন্য আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো আমি কি করলাম, সবগুলো প্লাগইন ডিলিট করে দিলাম। আমার যে পেজের মধ্যে দু একটা হয়তো ডামি পেজ থাকতে পারে, এগুলোকে আমি একটু ট্র্যাশে দিয়ে দিই। আচ্ছা, এবার আসবো কি, আমাদের মেইন কাজ হচ্ছে থিমে, ঠিক আছে। তার মানে হচ্ছে ই কমার্স যখন ই কমার্সে যখন আমি একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি আমার একটা থিমের প্রয়োজন আছে। সো অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিম,
এখন আপনি যদি কাস্টম করে তৈরি করেন, কাস্টম করে তৈরি করলে কোনো থিমের প্রয়োজন নেই, মানে হচ্ছে আমরা এক্সট্রা বা ওশেন ডাব্লিউপি বা হচ্ছে ধরেন হ্যালো এলিমেন্টার যে কোনো কিছু একটা দিলেই হবে, ঠিক আছে। বাট আমরা যেহেতু ডেমো ইম্পোর্ট করব, সো ডেমো ইম্পোর্টের জন্য ক্লায়েন্ট আমাকে অবশ্যই থিম দিয়ে দেবে। আর ই কমার্সের থিম গুলোর মধ্যে পপুলার কোনগুলো, একটা হচ্ছে ইলেকট্রো থিম আছে, মার্ট ফ্রি আছে, উড মার্ট আছে, ঠিক আছে। আরো মনে হয় দুই একটা আছে খুবই পপুলার। তো আমি আপাতত যে তিনটা বললাম এগুলো সবসময় সবাই ইউজ করে, হ্যাঁ। তো আমি কি করব, এখান থেকে একটা আপলোড থিম এই অপশনে যাব। এই থিমটা আমি আপনাদের ক্লাসরুমে দিয়ে দেবো, সমস্যা নেই, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, এখন দেখেন এই যে মার্ট ফ্রি প্যাকেজ, এই মার্ট ফ্রি প্যাকেজ প্রথমে আমি যখন দেব, কারোটায় হয়তো কাজ করবে, কোনোটায় হয়তো কাজ করবে না। আমরা একটু আগে দিয়ে দেখি, যদি না করে তাহলে এটাকে প্রথমে আনজিপ করে নিতে হবে। আনজিপ করে ভিতরে যাব, ভিতরে গিয়ে আমি এই যে মার্ট ফ্রি যে জিপ এইটাকে প্রথমে দেব, ঠিক আছে। তো আমি একটু দেখাই, কারণ এই জিনিসগুলোতে বেশিরভাগ সময় ইস্যু আসে। আর এইটা যেহেতু ডেভেলপার থিম, বুঝছেন, এই কারণে হচ্ছে আরো বেশি ইস্যু আসে। বাট আপনাকে যখন লাইসেন্সেবল থিম দিয়ে দেবে তখন এত কিছু প্যারা থাকবে না, লাইসেন্সেবল থিম শুধু দিবেন আর যতগুলো থাকবে ইনস্টল করবেন, হয়ে যাবে। So, আপাতত এটা আমি দিয়ে দেখি এটা কাজ করে কি। এবং এই টিএসটিডাব্লিউপি বা হচ্ছে অন্য যে ইয়েগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা যখন ডেভেলপার থিম একটা দেই, ডেভেলপার থিম দিলে ওরা মাঝে মাঝে বেশ কিছু ইরর দেখায়। তো সেই জিনিসগুলো মেনেই চলতে হবে, বুঝছেন, মানে ওটা বুঝে নিতে হবে যে ইরর, এই যে এখানে দেখেন ইনস্টলেশন ফেল, এখান থেকে কাজ করতেছে না। হ্যাঁ, তাহলে কি করব আমরা, আরেকবার চেষ্টা করব ইয়া থেকে দেওয়ার জন্য, ওটাকে আনজিপ করে তারপর ভিতরে আছে থিম, থিম দিতে হবে, প্লাগইন। থিমের জায়গায় প্লাগইন কিন্তু দেওয়া যাবে না, হ্যাঁ, থিম দিচ্ছি এখন। এইটার ভিতরে গেলাম, এই যে মার্কপুরি ওটাকে আনজিপ করে নিচ্ছি, হ্যাঁ, এই যে মার্কপুরি জিপ এইটা প্রথমে দিয়ে দিবেন। এটা ডেভেলপার জন্য এইভাবে কিন্তু, হ্যাঁ। আপনার লাইসেন্সেবল থাকলে কোনো সমস্যা নাই, লাইসেন্সেবল থাকলে এরকম কিছু করতে হবে না। আচ্ছা, এই যে এখন ইনস্টল সাকসেসফুল, এবং এখন এখান থেকে আমরা অ্যাক্টিভেট করে দেবো। আচ্ছা, তাহলে আমরা মার্কপুরি যে থিমটা, মোটামুটি উকমার্সে সব থিমের ফাংশনালিটি, প্রথম দিকের যে ফাংশনালিটি ডেমো ইম্পোর্ট পর্যন্ত সেটা সবগুলোই সেম, ঠিক আছে। তো আমার কাছে যেহেতু মার্কপুরির ইয়াটা আছে, ওই ডেভেলপার ভার্সনটা আছে, সেই জন্য আমি এইটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আপনার কাছে যদি একটা ইলেকট্রো থাকে, আপনি ইলেকট্রো দিয়ে ট্রাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, সেম প্রসেস, ঠিক আছে। তাহলে এই যে আমরা থিমটা দেখতে পাচ্ছি, আমরা একটু থিমের ডিটেলসে যদি যাই, এই থিমের ডিটেলসে আসার পর এখানে আমরা ইনস্টল প্লাগইন নামে অপশন পাবো। এইখানে আমার নেসেসারি প্লাগইন গুলো এটার মাধ্যমে ইনস্টল করতে পারবো। এখন এইভাবে যদি না আসি অন্যভাবে আসতে পারবো। আমরা ধরেন যে ড্যাশবোর্ড আমার এরকম আছে, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে এই যে ইনস্টল প্লাগইন, ঠিক আছে, এখান থেকেও আমরা আসতে পারবো। তো এখানে যাই, এই যে ইনস্টল প্লাগইনে যখন আসলাম তখন দেখেন এই থিমটার ডাটা ইম্পোর্ট করার জন্য আমাকে নেসেসারি যতগুলো থিম আছে সবগুলো থিম এখানে দিয়ে রাখছে। তো আমরা কি করব, এই সবগুলোকে মার্ক করব, মার্ক করে ইনস্টল। তবে ইনস্টলের আগে একটা সমস্যা আছে, এখানে দেখেন ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার আছে, আর একটা আছে এলিমেন্টার পেজ বিল্ডার। তো দুইটা পেজ বিল্ডার একসাথে দেওয়া যাবে না। তো ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার এইটাকে আমি শুধু আনমার্ক করে দিলাম, ঠিক আছে। আর বাকি যতগুলো আছে সবগুলোকে আমি ইনস্টল দিয়ে দিচ্ছি। যে কোনো একটা পেজ বিল্ডার রাখতে হবে, পেজ বিল্ডার দুইটা রাখা যাবে না। আর আমরা যেহেতু এলিমেন্টর শিখতেছি বা এলিমেন্টরে অভ্যস্ত, সেই জন্য আমরা এলিমেন্টর দিয়ে আহ চালু করলাম। এবং এখানে বেশ কিছু একটু টাইম নিবে এগুলো ইনস্টল হওয়ার জন্য, কারণ অনেকগুলো থিম, সবগুলো থিম ও ডেমো ইম্পোর্টের জন্য বা এই থিমটার জন্য সবগুলোই সে ইনস্টল দিয়ে দেবে। এখন ইনস্টল দেওয়ার পর দেখেন দুই এক জায়গায় আমরা ইরর পাচ্ছি, এই যে লাল গুলা এরর, ঠিক আছে। লাল গুলো কোনো কোনো যে প্লাগইন আছে সেই প্লাগইন গুলো এখানে আসে নাই। তাহলে এইটাতে আমরা একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে আমরা এই যে দেখতে পারবো, দেখেন টু অ্যাক্টিভেট 9টা আছে, মানে 9টা থিম কাজ করতেছে, 9টা থিম ইনস্টল হয়েছে, কিন্তু টু ইনস্টল এখনো 4টা বাকি আছে। তো এই 4টার মধ্যে কি ডাব্লিউপি বেকারি আমার দরকার নেই, বাকি এই 3টা আছে, এই 3টা আমাকে কিন্তু দিয়ে দিতে হবে। তাহলে এই 3টা কিভাবে দিয়ে দেবো, এই 3টা আমরা আবারও ওই যে প্লাগ ইনে আসবো। এবার কিন্তু প্লাগ ইন, এবার আর থিম না, হ্যাঁ, প্লাগ ইনে এসে এই দেখেন এই যে প্যাকেজটা আছে, প্যাকেজটাকে যখন আনজিপ করছি, আনজিপ করার পরে এই যে প্লাগইন গুলো, এই যে সবগুলো প্লাগইন আমি এখানে দেখতে পারবো।
তো আমরা একটা দেখছি কি রেগুলেশন স্লাইডার, মানে রেপ স্লাইডার, এটাকে আমি দিয়ে দিচ্ছি আলাদাভাবে। এই যে এটা ইনস্টল সাকসেসফুল, ঠিক আছে। আচ্ছা এবার আসি ব্যাকে। ব্যাকে এসে আর দুইটা দিয়ে দেবো, মেবি ই কমার্স ডিলস, আর একটা ভুলে গেছি, আর একটা দেখতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে কারো কারো এই এভাবেও কাজ না করতে পারে, ঠিক আছে, যে একটা করে দিবেন যখন সেটাও কাজ না করবে, তাহলে কি করবেন? তাহলে আপনাদের সি প্যানেলে চলে যাবেন। ওটা ওটা একটু আমি দেখাই দিই। সি প্যানেলে এসে যে কোনো আপনি আপলোড দিতে পারবেন, ঠিক আছে, যে কোনো প্লাগইন, কোনো আপনার ইস্যু হবে না। তো সি প্যানেল হচ্ছে সব থেকে বেস্ট, যদি কোনো কারণে কোনোটাতে ইস্যু আসে। তাহলে এটাতে আমি একটু লগ ইন করে নিই। আচ্ছা সি প্যানেলে আসলাম, আমার সার্ভিসে চলে যাচ্ছি। সি প্যানেল যার যেভাবে যাইতে হয় সেভাবে তো জানেন। তো আমি সি প্যানেলে আসলাম। আচ্ছা তো সি প্যানেলে এসে আমার খুঁজতে হবে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার কোথায়? এই যে ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার থেকে আমাদের যেতে হবে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। এখন দেখেন এই যে এগুলো তো আমার অনেকগুলো সাবডোমেইন, তাহলে সাবডোমেইন যদি কোনো একটা হয় সাবডোমেইনের ভিতরে আগে যাইতে হবে। এখন আমার ধরেন মেইন ডোমেইন কিন্তু এইভাবেই আমার থাকবে, ঠিক আছে। মেইন ডোমেইন যেটা, এই যে এইটা হচ্ছে আমার এখন আপাতত মেইন ডোমেন। সো এইখানে আমি যদি এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এইটাতে দেখি, তাহলে আলটিমেটলি আমি মেইন ডোমেনের ভিতরে এই প্লাগইন গুলোকে ইনস্টল দিচ্ছি, ঠিক আছে। এখন কোনো কারণে মেইন ডোমেন না, আপনি সাবডোমেন ক্রিয়েট করছেন প্র্যাকটিস পারপাসে। ধরেন কি আমি এই যে মুনতাসির ওকাবিস ডট কম, হ্যাঁ এইটাতে যাচ্ছি। এইখানে প্রথমে আগে ক্লিক করব। ক্লিক করে তারপরে এই যে ডাব্লিউপি কন্টেন্ট নামে অপশন দেখবো, এইটার ভিতরে যাবো। তাহলে আমার এই যে ওয়েবসাইটটা আছে এইটার ভিতরে আমি তখন প্লাগইনের একটা অপশন দেখবো। এই প্লাগইনের অপশন থেকে আমি জাস্ট ওই প্লাগইনটাকে আপলোড দেবো, ঠিক আছে। কিরকম ভাবে আপলোড দেবো? এই যে আপলোড অপশন এখান থেকে সিলেক্ট ফাইল। এই যে ধরেন যেটা হয় নাই, ধরেন এইটা নিলাম, ওপেন। এটা সবুজ হবে না নাকি? সবুজ হয় নাকি এরকমই থাকে? আচ্ছা এটা কি তো সবুজ হওয়ার কথা মনে হয় নাকি? ভাই হয়ে গেছে তো মনে হচ্ছে। না মানে হচ্ছে আমি কনফিউশনে আছি, এটা কি সবুজ হয় নাকি এই কালারই থাকে? ও আচ্ছা আচ্ছা, সবুজ হচ্ছে, হয়েছে হয়েছে। এই যে হুম, এই জন্য যে মনে হচ্ছিল যে সবুজ হয়। হ্যাঁ সবুজ হওয়ার পরে, হ্যাঁ সবুজ হওয়ার পরে জাস্ট আপনি ব্যাকে চলে যাবেন, এটা কিন্তু হয়ে গেছে। এই ব্যাকে আসবেন, এই যে রেভলিউশন স্লাইডার। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনার সি প্যানেলের ভিতরে বা ফাইল ম্যানেজারের ভিতরে কোনো জিপ ফাইল কাজ করে না। তাহলে এই জিপ ফাইলটাকে কি করতে হবে? আনজিপ করতে হবে, ঠিক আছে। এই যে এক্সট্রাক্ট করে দেন, হয়ে গেছে। এই এক্সট্রাক্ট যখন আমি করে দিলাম, কই গেল? এক্সট্রাক্ট না আনজিপ? ভাই রিফ্রেশ দেন তো। হ্যাঁ এই যে রেভলিউশন স্লাইডার, হ্যাঁ আসছে। এটা মানে ধীরে ধীরে কাজ করতেছে তো এই জন্য সমস্যা। আচ্ছা এই যে যখন এটা হয়ে গেল তখন এইটাকে আমরা ডিলিট করে দেবো, কারণ জিপ ফাইল থাকার কোনো দরকার নেই, জিপ ফাইল আমার just জায়গাটা দখল করবে। এই যে এভাবে আমরা ডিলিট করবো। এটা কার ক্ষেত্রে? যখন আমাদের কোনো প্লাগইন, ধরেন থার্ড পার্টি কোনো প্লাগইন, সেটা আমাকে এই যে টিএসপিডব্লিউপি বা আমার যে হোস্টিং আছে সেগুলো আমাকে ইউজ করতে দিচ্ছে না ডিরেক্ট ওয়ার্ডপ্রেস এর ভিতরে। তো যখন আমাকে ইউজ করতে দিবে না তখন আমি এগুলোর ভিতরে এসে এখান থেকে দিয়ে যাব, ঠিক আছে। তো এইটা আমি দিয়ে গেলাম, এটা আমি আপাতত এটাকে ডিলিট করে রাখি, মানে তো আমার এটার জন্য দরকার। তো এইভাবে এসে আমরা ইনস্টল দেবো। আচ্ছা এখন আমাদের আরো মনে হয় একটা প্লাগইন দেওয়া বাকি আছে। আচ্ছা ইনস্টল প্লাগইন না অ্যাপিয়ারেন্স থেকে, অ্যাপিয়ারেন্স এর প্লাগইন গুলো আমাদের দেখতে হবে যে নেসেসারি প্লাগইন কি কি বাকি আছে।
এই যে একটা বাকি আছে টু ইনস্টল, এটা আমরা দেবো না। হ্যাঁ, ডাব্লিউপি ব্যাকআপ দেবো না, মার্ট ফ্রি অ্যাডনটা শুধুমাত্র দেবো। তাহলে মার্ট ফ্রি অ্যাডনের জন্য আমরা আবারও প্লাগইনে যাই, অ্যাড নিউ প্লাগইন, মার্ট ফ্রি অ্যাডনস, এটা ছিল না মার্ট ফ্রি অ্যাডনস। আচ্ছা, এগুলো হয়ে গেছে, এখন এগুলো সবগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে ইনস্টল প্লাগইনে চলে যাই, যতগুলো প্লাগইন আছে আমরা ধরবো, ধরে বাল্ক অ্যামাউন্টে অ্যাক্টিভ অ্যাপ্লাই, এবং একটু অপেক্ষা করবো, এগুলো প্রত্যেকটা একটা একটা করে অ্যাক্টিভ হয়ে যাবে। কি ও বাবা, এরর দেখায়নি। আচ্ছা, আর এইচটিডব্লিউপি তে কিন্তু এরর দেখাতেই পারে, ঠিক আছে, আমি কিন্তু বললাম যে এগুলো কিন্তু এরর আসতে পারে। আমি যে দিলাম ওগুলো বলো inactive। আচ্ছা, অ্যাক্টিভ হয়েছে, এটাও অ্যাক্টিভ করি, মানে ম্যানুয়ালি চাচ্ছে একটা একটা করে একসাথে মানে নিচ্ছে। আচ্ছা, এই যে তার মানে আমার যতগুলো প্লাগইন আছে আমি সবগুলোকেই অ্যাক্টিভেট করে দিলাম। তো অ্যাক্টিভেট করে দেওয়ার পর আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এখন আমাকে একটা ডেমো ইম্পোর্ট করতে হবে। তো আমার সব প্লাগইন আমি দিয়ে দিলাম, আমি থিম আপলোড করে দিলাম। এখন আমি এই যে থিম আছে আমার অ্যাপিয়ারেন্স থেকে থিমে এসে একটু রিফ্রেশ দিতে হবে। এটা অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর ইনস্টল, কি ব্যাপার, এখানে ইম্পোর্ট ডেমো ডাটা করে গেছে। ও আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া হয়। আচ্ছা, একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে এটা যেহেতু ডেভেলপার ভার্সন, আর একটা প্লাগইন আছে সো ডেমো, ঠিক আছে, ওইটা না দিলে এখানে কাজ করবে না। সো প্লাগইন যাই আরেকবার, অ্যাড নিউ প্লাগইন, এটা শুধুমাত্র ডেভেলপারের জন্য, হ্যাঁ একটু বুঝিয়েন কিন্তু। আর আপনার মেইন যখন থাকবে তখন এত কোনো প্যারা নেই, ঠিক আছে, দিবে, জাস্ট দিবে। এখানে এই যে স্পোর্ট এমন নামে আরেকটা ইম্পোর্টার আছে, এইটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে মেবি হচ্ছে ইম্পোর্ট করতে দেয় না। আচ্ছা, অ্যাক্টিভেট প্লাগইন। আচ্ছা, তাহলে প্লাগইন মোটামুটি আমাদের 13টা প্লাগইন আমরা দিয়ে দিলাম। এখন আমরা অ্যাপিয়ারেন্সে আসবো, এই যে এখন এটা চলে আসছে ইম্পোর্ট ডেমো ডাটা। আর আপনার লাইসেন্সেবল থিম থাকলে সবগুলো একসাথেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। যদি কোনো কারণে দুই একটা না হয় সেটা আমরা সি প্যানেলে গিয়ে দিয়ে দেবো। আর এগুলো হচ্ছে এই টাইপের থিম কিন্তু কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এই যে ধরেন যে একটু দেখায় দেই, এখানে আপনি বেশ কিছু ইয়া পেয়ে যাবেন, থিম বাজার বা এই টাইপের কিছু, তারা বেশ কম দামে সেল করে এবং তাদের লাইসেন্সও থাকে, সমস্যা নেই। তারা কি করে, একটা অফিসিয়াল লাইসেন্স কেনে, যেমন এই যেমন 550 টাকা আমি মার্চ করি থিমের একদম অফিসিয়াল লাইসেন্স, এজেন্সি লাইসেন্স, মানে ওরা একটা এজেন্সি প্যাক কেনে। এজেন্সি প্যাকটা ধরেন $500 বা $600 এরকম হয়, হয়ে ওরা আবার এই 1 বছর এটাতে হচ্ছে মানে লাইফ টাইম নাকি, ওয়ান লাইসেন্স পার ইচ কাস্টমার, লাইসেন্স লাইসেন্স কি, এটা হচ্ছে পুরো ইয়ার জন্য, ঠিক আছে, লাইফ টাইম। লাইফ টাইমের জন্য আপনাকে যখন দিয়ে দেবে তখন আপনি এইটা জাস্ট ইনস্টল করে দেবেন এইটা। আর ওরা ওইভাবেই আর কি সেল দেয়। তো $600 দিয়ে কিনলেও যতগুলো মানুষের কাছে সেল দেয় ওর ডাবল টাকা উঠে যায়। এখন এখানে যদি একটু আসি, এখানে কত, এর ওয়েবসাইট থেকে অর্ডারই মানুষ করবে না, $299, মার্ট ফর ই কমার্স মার্কেট প্লেস ওয়ার্ডপ্রেস থিম। কেন, এই যে দেখেন জিপিএল থিম, ঠিক আছে, লাইসেন্স জিপিএল, এই যে জিপিএল লাইসেন্স যেগুলো থাকবে সেগুলো কিন্তু নেওয়া যাবে না। এর দাম কম দেখে হুড় করে নেওয়া যাবে না, এটা একটু ভালো করে মনে রাখবেন। সেটা ক্লায়েন্টের জন্য হোক আর আপনার জন্য হোক। হ্যাঁ, এটা কিন্তু ক্লায়েন্টের জন্যই নেওয়া যাবে, নো প্রবলেম। হুম। আচ্ছা, যখন হচ্ছে এই ক্লায়েন্টকে আমি যখন এলিমেন্টর প্রো কিনে দেই, তাকে আমি বলি যে আমার কাছে অফিসিয়াল লাইসেন্স আছে, তো অফিসিয়াল লাইসেন্স আমার এত পড়বে, মানে ধরেন যে $59 হচ্ছে আহ, পার ইয়ার, ঠিক আছে, সে যখন আর কি অফিসিয়ালি কিনতে যাবে, বাট তাকে আমি বলি যে আমার কাছে অফিসিয়াল লাইসেন্স আছে কিন্তু ডলার পড়বে $30, ঠিক আছে, তখন আর কি $30 দিয়ে এলিমেন্টর প্রো তাকে দেওয়া যায়।
কিন্তু আলটিমেটলি এলিমেন্টর প্রো কিনতে আমার লাগছে কত 200 থেকে 250 টাকা, ঠিক আছে? তো আলটিমেটলি আপনি যখন এই যে মার্ট ফুডি কিনতেছেন তাকে ওইভাবে বলে নিবেন, তাকে ওইভাবে বলে দিবেন যে আমি মার্ট ফুডির একদম যে অফিসিয়াল প্রাইস সেটা না, আমি মার্ট ফুডির আপনাকে লাইসেন্সই দিয়ে দিচ্ছি, কিন্তু আমার প্রাইস লাগবে এরকম, অর্থাৎ 50% ধরে নিলেন, ঠিক আছে? আর বাকি আপনি তো 500 টাকা দিয়ে কিনলেন আর কি, এরকম। এটা ধরেন যে 499 থেকে 1499। এর আবার কি সমস্যা, এখানে আবার কম বেশি কেন? লাইসেন্স ডব্লিউপি সিলেক্ট অপশন, আচ্ছা লেটেস্ট জিপিএল ভার্সন জেনুইন কি, দেখছেন এই যে কাহিনী, জিপিএল ভার্সনের দাম একটা, জেনুইন কি অ্যাক্টিভিশন, অবশ্যই জেনুইন কিটা সবসময় সিলেক্ট করবেন। এই আবার 1499 এখান থেকে নিব না বা এরকম করে ধরেন যে দেখলেন 450, আগে অবশ্যই দেখে নেবেন এই যে লাইসেন্স জিপিএল, তো আমরা নেব না, নিয়ে লাভ নাই, এটা তো চলেই না। তো ভাই জিপিএল থ্রি জিপিএলটা কি কখনো, জিনিস? জিপিএলটা কি জিনিস? জিপিএলটা হচ্ছে ক্র্যাক করে কেমনে কেমনে যেন ওরা ইয়ে করে, ওই যে টাকা পয়সা লাগে না, ওরা হচ্ছে যে বিন ক্রিয়েট করে, আমেরিকান এক্সপ্রেস, তারপরে হচ্ছে ভিসা কার্ড, তারপরে কি মাস্টার কার্ড গুলো আছে না, ওগুলোতে ওই নাল টাইপের কিছু বিন ক্রিয়েট করে। এই বিন ক্রিয়েটের কিন্তু আবার ফ্রিল্যান্সিং আছে, বুঝছেন? ওই যে একজন নাম আছে রোকন, মনে হয় রোকন না শাওন, ও সারাদিন খালি বিন ক্রিয়েট করে, মানুষকে বিন ক্রিয়েট করা শেখায়। তো ও খালি ক্রিয়েট করতে পারে, অন্য কেউ ক্রিয়েট করতে পারে না। ও এখন কেমন কেমন করে যেন ক্রিয়েট করে এবং ওগুলো আবার সেল করে। এবং ওই যে ওই টাইপের বিন দিয়ে পেপাল অ্যাকাউন্ট থেকে শুরু করে সবগুলো বাইপাস করে তারা বাই করে। তো একটা সমস্যা হয় যখন ওগুলো করে, কোনো কারণে একটা যখন নতুন আপডেট আসে, সাথে সাথে ওই বিনটা আর কাজ করে না, বা যেটার জন্য সে আসলে কিনছে, ধরেন যে পেপাল ওই ওই বিন দিয়ে পেপাল ক্রিয়েট করে দিছে, কিন্তু কোনো কারণে পেপালের একটা আপডেট আসছে, তাহলে আর সাথে সাথে ওটা আর কাজ করে না। সেই জন্য আমরা জিপিএল ইউজ করবো না, জিপিএল থিম কখনো ইউজ করবো না। একটু দাম বেশি হইতে পারে, দাম বেশি দিয়ে লাইসেন্স এবং কিটা ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এভাবে আমরা ধরেন কিনে নেবেন, এভাবে সবকিছুই কেনা যায়, হ্যাঁ সবগুলোই আপনি এভাবে খুঁজবেন, মোটামুটি পেয়ে যাবেন। শুধু একটা জিনিস দেখবেন জিপিএল আছে কিনা, জিপিএল বা নাল এরকম থাকলে আমরা ইউজ করব না। আচ্ছা, আমরা শো ডেমো দিয়ে দিছি, আমরা ইম্পোর্ট যখন আসলাম, এলিমেন্টর ডেমো গুলো আমাদের এখানে শো করতেছে, দেখেন এখানে এলিমেন্টরের ডেমো, মানে এলিমেন্টর পেজ বিল্ডার যে আপনি ইউজ করছেন সেই জন্য এইটা। এখন ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার ইউজ করলে এইটা, হ্যাঁ, মানে চেঞ্জ কোনো নাই, শুধুমাত্র হচ্ছে কোনটা আপনি পেজ বিল্ডার ইউজ করতেছেন সেটা শো করতেছে। বাট আমার যেহেতু এইটা, আমি এইভাবে সিলেক্ট করে তারপরে এখান থেকে যে কোনো একটা নেব, একটা পছন্দসই একটা নেওয়া যাবে। ধরেন যে এই যে এইটা, এটা একটু গ্যাপ আছে পাশে, এই যে এইটা নেই ফুল উইথ, হ্যাঁ ই কমার্স থিম কিন্তু ফুল উইথ দেখতে ভালো লাগে, সো এটাকে আমি একটু ইম্পোর্ট করি, ইম্পোর্ট অপশনে ক্লিক করলাম। সময় নেবে মোটামুটি 1-2 মিনিট, মাঝে মাঝে আরো বেশিও নেয়। এই সবগুলো কি করবে, এখানের মধ্যে প্রায় 30 থেকে 40টা প্রোডাক্ট আগের আপলোড করা আছে সেগুলো দেখাবে, অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে সেগুলো দেখাবে, ঠিক আছে? মানে সবগুলো পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে ই কমার্স যত কিছু আছে সবগুলোতে ডাটাটাকে ইম্পোর্ট করে খুব সুন্দরভাবে একটা সাইট আপনার কাছে সামনে নিয়ে আসবে। এই জন্য আপাতত ইম্পোর্ট যেহেতু করতেছেন বা হচ্ছে প্র্যাকটিস পারপাসে, আপনি এই যে টেস্টি ডাব্লিউপি, তারপরে ইনফিনিটি ও ইনফিনিটি ফ্রি বিডি নাকি একটা আছে ওইটা। আচ্ছা, ইনফিনিটি ফ্রি বিডি কে ইউজ করেন, আমাকে একটু পরে যোগাযোগ করিয়েন তো, আমি একটু দেখবো, দেখে শিখবো কিভাবে কি করে। ভাই ওটা ইজি ভাইয়া, মানে জাস্ট অ্যাকাউন্ট খুলতে হয়, একটা অ্যাকাউন্টের আন্ডারে তিনটা হচ্ছে ওরা ডোমেইন খুলতে দেয়। তো হুম, বেসিক্যালি ডোমেইন গুলো হচ্ছে ওদেরই সাব ডোমেইন হয়। তো তারপর ওই সাব ডোমেইনে ঢুকে যেভাবে আমাদের ওই সম্পূর্ণ প্যানেলটাই আসে, জাস্ট ওদের প্যানেলটা দেখতে একটু ডিফারেন্ট। ওখানে ওই সেম আচ্ছা, যেগুলো আমরা করি, হোস্টিং এ যায়, সি প্যানেলে যায়, এই আপনাকে হুম হুম, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে, সবই করতে হবে, তারপর কাজ শুরু, সব সেম। ও আচ্ছা আচ্ছা। জাস্ট আচ্ছা, স্পিডটা ভালো থাকে, মানে তুলনামূলক স্পিডটা আমি দেখছি একটু মাঝে মধ্যে ভালো থাকে, মাঝে মধ্যে ফল করে, কিন্তু ম্যাক্সিমাম টাইম ভালো থাকে। আচ্ছা, আরেকটা সমস্যা ফেস করলাম, সেটা হচ্ছে যে ইয়া ওই যে ইলমান ফারাবি ভাই, উনি হচ্ছে একটা ওয়েবসাইট বানাইছে ওই ইনফিনিটি ফ্রি বিডিতে, হ্যাঁ। তো ওইখান থেকে কি আমরা যখন ইয়া করতে যাই, ব্যাকআপ নিতে যাই, তখন কি ব্যাকআপে কোনো ইস্যু আসে জি অল ইন ভাই, ওয়ান আমার দিয়ে? পোর্টফোলিওতে তো হয়েছিল ভাই, আমার পোর্টফোলিওর ছবিগুলো চলে গেল না। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাইয়েরটা কি হচ্ছে, ধরেন যে 9% 10% হচ্ছে, হয়ে অফ হয়ে যাচ্ছে, আর কাজ করতেছে না। তো উনি আমাকে যখন দিছে, তখন আমি আবার ভাবলাম যে ভাই মনে হয় ঠিক মতো করতে পারছে না, তাহলে আমি একটু ট্রাই করে দেখি। আমি যখন ট্রাই করলাম, আমি দেখি যে 9.6% এমবিতে এসেই অফ হয়ে যাচ্ছে।
আমি ভাবলাম যে ওরা কি ব্যাকআপ নিতে দিচ্ছে না বা এরকম কিছু। না ভাই, এরকমটা মানে এটা আমি জানি না কেন হয়, কারণ আমি কয়েকদিন আগে ওই যে ক্লায়েন্টের কাজটা করতে গেছিলাম, আমার সাথে ওই হুম। জিনিসটা হচ্ছিল। ওটা হচ্ছে অল ইন ওয়ানে প্রবলেমটা হয়। আপড্রাফট বা ওই যে আচ্ছা। যেটা আছে হচ্ছে যে একটা ইউজ করলাম না, ভিভিড, ভিভিড এগুলা প্রবলেম হ্যাঁ। হয় না। আচ্ছা আচ্ছা, ডাব্লিউপি তাহলে হচ্ছে অন্যটা ওই যে কালকে আমি ডোমেইন কিনে দিছি, কালকে আমার তাহলে আমি ইয়ে করে দেবো। আমি আগে ইনফিনিটিতে সবকিছু রেডি করে নিয়েছি, তারপর তো আমার হচ্ছে হোস্টিং এ আমি ট্রান্সফার করে নিয়েছি, সমস্যা হয় না। আপনারটা হয়েছে তাই তো? জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে আবার দেখছি আমি, সমস্যা নেই। আমি ভাইয়ের সাথে কথা বলে নেবো। আচ্ছা দেখেন, আমার কিন্তু ইয়েটা হয়ে গেছে, হ্যাঁ, ডেমো ডাটাটা ইম্পোর্ট হয়েছে। সো আমরা একটু দেখি যে আসলে কিছু আসলো কিনা, এতক্ষণ যে এর পিছনে সময় ব্যয় করলাম। আসছে, কিছু একটা আসছে, কিন্তু অনেক এরর আসছে। এই এরর গুলো টেস্টি ডাব্লিউপি ইউজ করছে, সেই জন্য এই এরর গুলো আসছে, না হলে এতগুলো এরর আসতো না। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে ফুল, এইটা হচ্ছে টেস্টি ডাব্লিউপি এর জন্য। কারণ হচ্ছে আমরা যে থার্ড পার্টি নাল ভার্সন, ভার্সন, ডেভেলপার ভার্সন দিচ্ছি তো, এই জন্য। এবং আরো সাইট ভাঙে যাওয়ার কথা বিভিন্ন জায়গায়, যেমন এখানে দেখেন কার্ট পেজ আসে নাই, কার্টের অপশন ছিল, ফিল্টারিং অপশন ছিল, এগুলো আসে নাই। তারপর এগুলো ঠিক আছে, সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে। এই যে এখানে দেখেন, এখানে ভেঙে গেছে, ঠিক আছে। বাট এরকম আসবে না, আমি বলি কিরকম আসবে। আমার ইয়াতে আসি। ও আচ্ছা, আরেকটা কথা, সেদিন আমি আপনাদের সামনে মার্কেটিং করলাম না কোরাতে, আর কিন্তু আমি কোথাও কোনো পোস্ট দেই নাই, না আমি লিঙ্কডইন, না আমি ফেসবুক, না কোথাও কিছু করছি। হ্যাঁ, দেখেন এই যে ওখানে দিছি, এই যে দুইটা দুইটা ক্লিক, এবং কালকে আমি বায়ারেরও নক পাইছি একটা, ঠিক আছে। তো আপনাদের কেন আসতেছে না আমি আসলে বুঝতেছি না। এবং আমি কিন্তু ভাইয়া আপনাদের সামনে লাইভ যতটুকু করছি অতটুকুই, আমি আর একটা পোস্ট করি নাই, কোনো কিছুই করি নাই, ভাইয়া বুঝছেন? হ্যাঁ। আপনার কোরা থেকে কি এখানে তো দুটা ক্লিক আসছে, কোরা থেকে তো আপনার মানে 30-40টা ক্লিক হওয়ার কথা না একটা লিঙ্কে? না, আমি আসলে কুয়ারার ভিতরে যাই নাই, আমার জাস্ট এখানে মনে পড়লো যে আমি কুয়ারাতে যেহেতু জাস্ট লিঙ্কটা দিছি, তো ওখান থেকেই এখানে ক্লিক আসছে, কারণ মানে তাছাড়া হচ্ছে। আইডিয়া আইডিয়া বলতেছে আপনার কোরাতে তো অ্যাটলিস্ট মানে 15-20টা ক্লিক তো হওয়ারই কথা লিঙ্কে। হ্যাঁ, হইতে পারে। যদি ওই, আমার কোশ্চেন কিন্তু ডিলিট করে দিছিল 2-3 ঘন্টা পরে, কিন্তু ডিলিট করে দিয়েছে। আমি ওটার ছবি তুলছি, আমি ক্লাস শেষ করে আমি ছবিটা দিয়ে দেবো। কোশ্চেনটা ডিলিট করছি, তবে ওই যে পোস্ট কাজেও যে করলাম সেখানে মনে হয় দিচ্ছে, কাজে দিচ্ছে। তো আসে না তো এগুলো মানে এই আমি যেটা পরে ঘাটাঘাটি করে দেখলাম ওটা হচ্ছে ইমপ্রেশন, হুম। যেটা মনে করেন যে কেউ সার্চ দিল আপনার সার্ভিস লিখে ফাইবারে সার্চ দিল, হুম। তখন হচ্ছে সে আপনার ক্লিকটা যদি তার সামনে যায় সেটা হলো ইমপ্রেশন আর কি। আর ওই সামনে যাওয়া ক্লিকে যদি তখন কেউ ক্লিক করে মানে সার্চ করার পরে ক্লিক করে, তখন সেটা ক্লিক হিসাবে কাউন্ট হয়, মানে এক্সটার্নাল ক্লিক কাউন্ট হয় না এরকম প্রবাবলি। উম, তবে আমার যা মনে হচ্ছে, ক্লিক ওইখান থেকেই প্রথমে আসছে এক একটা, তারপরে মনে হয় এটা আরো সামনের দিকে গেছে। আমি আরো দেখবো এখন, ঠিক আছে। আমি আসলে ওইটার পরে কিন্তু আর কিছু করিনি, এবং হঠাৎ করেই আর কি এই ক্লিক গুলো আসছে। আর আমি আসলে ইয়ে পাইছিলাম এইটার আন্ডারে, কিন্তু পরে আবার দেখি যে এইখানে দুইটা ক্লিক, বুঝছেন। তো কোরাতে দিছিলাম, সেই জন্যই আমি আরো দেখবো এখন, ঠিক আছে, আরো দেখি। আচ্ছা, এখানে একটু দেখেন, আমি একদম সেম ডেভেলপার ভার্সন দিয়েই এইটা করছিলাম অনেক আগেই। এটা কিন্তু আমার ওই ডেভেলপার ভার্সন দিয়ে, ঠিক আছে। বাট এটা যে হোস্টিং এ করা, আমার এই যে পুতুল হোস্টে করা, সেই জন্য এখানে কোনো এরর নাই, এরর আসে নাই। আর ওই যে টেস্টি ডাব্লিউবি তে করছি জন্য এরর আসছে। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি, এই যে এই জিনিসগুলো দেখেন ওখানে নাই। হ্যাঁ, এবং উপরে সামনে একটা এরর দেওয়া আছে, এরর বার ওখানে দেওয়া আছে। তো এইগুলো আরেকটু যদি নিচে আসি, এই যে এই সেকশনটা ওখানে ভেঙে গেছে, এই যে এখানে, ঠিক আছে। সো আলটিমেটলি এমনি আমাদের যে ডেভেলপার ভার্সন আমি যেটা দিলাম, এটা যদি আপনি হোস্টিং এ ট্রাই করেন, এটা ঠিক হয়ে যাবে। বাট আমি জাস্ট বলতেছি, প্রথমে আপনি একটু টেস্টি ডাব্লিউবি বা হচ্ছে ইনফিনিটিতে আগে একটু একবার প্র্যাকটিস করেন, যেহেতু আপনার বারবার স্পেসটা খাবে এবং অনেক মিডিয়া ফাইল অনেক কিছু আসবে। তো এইটা প্র্যাকটিস করে দেন একটা ফাইনাল যখন আপনি শিখে ফেললেন, তখন একটা একটা ফুল একটা ওয়েবসাইট আপনারা তৈরি করে ফেললেন। আচ্ছা, এবার এখানে আসি। এখন এখানে আসার পর আমাদের কাজ হচ্ছে কি, প্রথমে আমরা যখন একটা ডেমো ইম্পোর্ট করলাম, তো ডেমো ইম্পোর্টের সমস্যাটা কি আমি এইটা আগে একটু বলি। যে কোনো কারণে ধরেন এইখানে আমরা প্রাইস তো অবশ্যই এটাকে চেঞ্জ করে দিতে পারবো, প্রাইস গুলোকে চেঞ্জ করতে পারবো। কিন্তু এই যে ধরেন এইখানে যে লেখাটা আছে, এই লেখাটাকে যদি বোল্ড করতে বলে বা এখানে যদি ফন্ট চেঞ্জ করতে বলে, তাহলে এই জিনিসগুলো লিমিটেশন, এইটা আমরা করতে পারবো না, ঠিক আছে। এগুলো আমরা কখনোই করতে পারবো না, কারণ হচ্ছে ক্লায়েন্ট যদি আপনাকে এইভাবে বলে যে আমার প্রোডাক্টের ডিটেলস গুলো এই ফন্টে শো করবে,
আমার প্রোডাক্টের ডিটেলসটার মধ্যে এইরকম একটা বক্স শো করবে, একটা করে প্যাডিং থাকবে, এত এত প্যাডিং থাকবে, প্রত্যেক রোতে আমার 5টা করে থাকবে, এরকম যদি কিছু থাকে তাহলে আপনার ডেমো দিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, আপনি ডেমো দিয়ে বাকিটা কোনো কিছুই কাস্টমাইজ করতে পারবেন। ডেমো দেওয়া মানে আপনাকে একটা রেডি সাইট জাস্ট তৈরি করে দিল, এবং ওখানের মধ্যে আপনার লিমিটেশন হচ্ছে আপনি জাস্ট প্রাইস গুলোকে চেঞ্জ করতে পারবেন, প্রোডাক্টের ইমেজ গুলোকে চেঞ্জ করতে পারবেন। এর বাইরে আপনি এই যে এখানে যে ফন্ট গুলো আছে সেইগুলোকে চেঞ্জ করতে পারবেন না, বা ওদের যে স্টাইলটা আছে সেই স্টাইল গুলোকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, চেঞ্জ করা যাবে। ওদের থিম ফাইল এডিটরে যাইতে হবে, গিয়ে আপনারা যারা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো শিখছেন তারাই শুধুমাত্র এই কাজটা করতে পারবেন, কিন্তু অন্য কেউ এটা করতে পারবে না। ঠিক আছে, থিম ফাইল এডিটর, হ্যাঁ থিম ফাইল এডিটর থেকে আমি এটা একটু দেখাই দেই। এই যে অ্যাপিয়ারেন্স থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম লাগবে না, এই যে এখানে আসে থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটর থেকে যে থিমের functions.php এইটার ভিতরে এসে আপনার যা মন চায়, যে যেটা বোঝেন যে কোথায় চেঞ্জ করলে কি হবে না হবে এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করবেন। ঠিক আছে, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস, আমরা এখানে কোথায় কি কি চেঞ্জ করলে কি হবে না হবে এটা আমরা দেখাচ্ছি না, বা স্যার এখানে কি পিএইচপি ইউজ করা? না এই ফাইলটাতে হচ্ছে .php। হ্যাঁ, আপনি এখানে এডিট করতে পারবেন, সমস্যা নেই। পিএইচপি অবশ্যই, কিন্তু এখানে হচ্ছে আপনি যে এখানে যারা চেঞ্জ করার এগুলো আর কি করতে পারবেন, তবে আগে বুঝে নিতে হবে, মানে আপনার আগে জ্ঞান থাকতে হবে যে আমি কোডিং সম্পর্কে বেশ ভালো জানি, তো আমার কোথায় চেঞ্জ করলে কোথায় চেঞ্জ করবে। হ্যাঁ, আচ্ছা, থিম ফাইল এডিটর থেকে আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন আমরা কি করবো, এখানে আমাদের প্রোডাক্ট দেবো, মানে পরের কাজ হচ্ছে আমরা যেহেতু ডেমো ইম্পোর্ট করে ফেলছি, আমরা এখন এখানে প্রোডাক্ট দেবো। তো আমরা প্রোডাক্ট আপলোড অলরেডি দেখছি, কিন্তু আজকে আবারও আমরা প্রোডাক্ট আপলোডটা ভালো মতোই দেখবো। সো অল প্রোডাক্টে একটু আগে যাই। অল প্রোডাক্টে আসলাম। অল প্রোডাক্টে আসার পরে এখানে আমাদের যে দামি প্রোডাক্ট গুলো আছে আগের, আমরা এগুলোকে ডিলিট করে দেব। এই যে এখান থেকে আমি ডিলিট করতেছি না, কেন হচ্ছে ডিলিট করলে সাইটটা দেখতে খারাপ লাগবে। তো আপনারা যখন প্রোডাক্ট অ্যাড করে ফেলবেন, করে তারপরে ডিলিট করবেন, তখন দেখতে সুন্দর লাগবে। ধরেন এই যে এগুলো, তো এখান থেকে আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড করবো। আচ্ছা, এই প্রোডাক্টের আমি নাম দিয়ে দিচ্ছি ম্যাগনেট পাঞ্জাবি। তাহলে এখানে আপনারা কি করবেন, প্রোডাক্টের ডিটেলস দিয়ে দেবেন। প্রোডাক্টের ডিটেলসটার সময় কি অবশ্যই মাথায় রাখবেন, মানে নিজের যদি একটা ওয়েবসাইট হয় এবং নিজের ওয়েবসাইটটাকে আপনি যদি র্যাঙ্ক করাইতে চান, নিজের ওয়েবসাইটের প্রোডাক্টে যদি বেশি সেল চান, তাহলে অবশ্যই আপনার নিজের একটা মাইন্ড থাকবে যে আমার ওয়েবসাইটটা যেন গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে থাকে বা খুব কাছাকাছি থাকে, মানুষজন যাতে সার্চ করলে আমারটা একটু হলেও সাজেশনে আসে। তাহলে অবশ্যই প্রোডাক্ট ডিটেলসটার মধ্যে কি রাখতে হবে, আপনার সেই প্রোডাক্টের যে কিওয়ার্ড সেটা রাখতে হবে, পাশাপাশি আপনার ওয়েবসাইটের অন পেজ এসইওর জন্য আপনি যে ফোকাস কিওয়ার্ডটা দিয়েছেন সেটা রাখতে হবে, পাশাপাশি আপনার রিজিয়ন যদি লোকাল রিজিয়নে আপনি সেল করার জন্য ইয়া করেন যে আপনার টার্গেট হচ্ছে লোকাল রিজন, আমি মিরপুরে থাকি, আমি মিরপুরের মধ্যে শুধু সেল করবো, তাহলে অবশ্যই মিরপুরটাকে উল্লেখ করতে হবে, মিরপুরের কিছু লোকেশন উল্লেখ করতে হবে। সো আলটিমেটলি এই ডেসক্রিপশনের মধ্যে আপনার এসইওটা করে দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে ডেসক্রিপশনের মধ্যে। তো আমি ধরেন যে একটা এসইও টাইপের ডেসক্রিপশন, এটা হচ্ছে এসইও টাইপের ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আর কি কি থাকে, এই যে প্রোডাক্ট ইমেজ, এগুলো তো আমরা জানি, জাস্ট এই জন্য একটু দ্রুত যাচ্ছি। প্রোডাক্ট ইমেজ, এখান থেকে প্রোডাক্টের ইমেজটা আপনি দিয়ে দেবেন। তো সেদিন আমরা যে পাঞ্জাবি গুলো দিয়েছিলাম সেগুলোকেই দিয়ে দিই, আমরা দিলাম। আচ্ছা, এখন প্রোডাক্ট ইমেজের জন্য আমরা ধরেন যে একটা দেবো, প্রোডাক্ট ইমেজটা সামনে থাকে, তাই তো? তাহলে প্রোডাক্ট ইমেজ এই হলুদটা দিয়ে রাখি, দিলাম। এটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। আর প্রোডাক্টের গ্যালারি ইমেজ কি, ওটার ভিতরে ওই যে আমরা যে দেখতে পারি আরেকটা ডান বাম করলে আরো 2-3টা প্রোডাক্ট বা ইমেজ, ওই জিনিসগুলো এগুলো আমরা তাহলে দিয়ে রাখি। একটা গ্যালারি আছে, এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিই, তাই না? তো আমরা নতুন একটা ক্যাটাগরি যখন ক্রিয়েট করে নিই, পাঞ্জাবি একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, মানে হচ্ছে পাঞ্জাবির ভিতরে। এখন এই প্যারেন্ট ক্যাটাগরিতে ধরেন প্রথমে আমরা পাঞ্জাবিটা প্যারেন্ট ক্যাটাগরি রাখলাম।
সো অ্যাড নিউ ক্যাটাগরিতে যখন যাচ্ছি তখন পাঞ্জাবির ভিতরে আমরা কিছু ব্র্যান্ড ধরেন দিচ্ছি, যে ম্যাগনেট একটা ব্র্যান্ড দিলাম, এই প্যারেন্ট ক্যাটাগরি এবার আমরা ধরাই দেবো। তো প্যারেন্ট ক্যাটাগরি পাঞ্জাবি হয়ে গেল। ভাই নিচের দিকে ভাইয়া, একেবারে নিচে যান। ওই যে একটু উপরে, স্পোর্টস এর ও উপরে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই যে পাঞ্জাবির ভিতরে আমরা দিলাম, তখন এটা পাঞ্জাবির ভিতরে চলে গেল। একটু আসি, এই যে পাঞ্জাবি, বাহ, এই যে পাঞ্জাবির ভিতরে ম্যাগনেট, ঠিক আছে, পাঞ্জাবির ভিতরে ম্যাগনেট চলে আসছে। ধরেন আরো একটা আমি যদি দেই, ধরেন যে তারা পাঞ্জাবি, ঠিক আছে, আবার ওকে সিলেক্ট করে দেব আমরা, প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে এইটা, তাহলে এইটার ভিতরে এবার যাবে ম্যাগনেট তারা। এই এই জিনিসটা বারবার আসতেছে, মানে ডাবল আসতেছে, একবার দুইবার তিনবার। আচ্ছা, আপাতত ধরেন এটা ঠিক করে দিলাম যে পাঞ্জাবি দেন হচ্ছে ম্যাগনেট আর তারা, এইরকম দুইটা দিয়ে দিলাম ক্যাটাগরি, ওই দুই ক্যাটাগরিতে এ শো করবে। প্রোডাক্টের ট্যাগ, আপনার প্রোডাক্টের ট্যাগ অবশ্যই যখন একটা করে প্রোডাক্ট আপলোড করবেন সেইটা রিলেভেন্ট ট্যাগ দিবেন, ঠিক আছে। ট্যাগ গুলো কিন্তু আগে থেকে আপলোড করা যায়, মানে অ্যাড করা যায়, বাট ওইভাবে করবেন না। আমরা যখন কাজ করতে আসবেন তখনই ওইভাবে দিবেন। পাঞ্জাবি দিবেন, তারপরে ধরেন মেন্স পাঞ্জাবি দিলেন, মানুষ যেগুলো দিয়ে সার্চ করতে পারে ওই টাইপের কিছু দিবেন, ঠিক আছে। দিলাম, দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এখানে আচ্ছা, আলাদা আলাদা করে ইমেজ তো এসইও করা লাগতেছে না, তাই না? ইমেজ এসিও করলে তো আরো ভালো, যদি করে নিতে পারেন, দরকার পড়ে না এগুলো। আপনি যখন ব্লগ করতে যাবেন বা একটা পোস্ট দিতে যাবেন তখন ওই ইমেজটাকে খালি এসিও করলেই হয়, একে না করলেও হবে, বুঝছেন এই ইমেজ গুলো। তবে এই যে প্রোডাক্টের ইমেজ যেটা, সেটাকে চাইলে একটু করতে পারেন, এই যে ক্লিক করে এই যে অল্টার টেক্সটটা এখানে একটু দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে নিজেরটার করার ক্ষেত্রে, মানে নিজের ওয়েবসাইট যখন বানাবেন অবশ্যই কিন্তু মাথায় থাকবে যে আমার যেন সেল বেশি হয়। এখন ক্লায়েন্ট আপনাকে টাকা দেয় নাই, তখন তো আপনি প্রত্যেকটাতে অল্ট টেক্সট বসাবেন না, কখনোই বসাবেন না। যখন আপনাকে টাকা দিবে এসিও এর জন্য তখনই আপনি বসাবেন। তো এই বিষয়গুলো আছে। হ্যাঁ, এটা আমার কিওয়ার্ড ছিল পাঞ্জাবি ফর মেন্স, ঠিক আছে। তো এইটাই নিয়ে আমি টাইটেলে দিয়ে দিলাম, ক্যাপশন দিলে দিতে পারি, ডেসক্রিপশন এখানে হালকা একটু দিতে পারেন, দেন সেট প্রোডাক্ট নেমস এইভাবে দিয়ে দিলাম। তো এইটাই কিন্তু এসইও হচ্ছে, হ্যাঁ, প্রোডাক্টটা কিন্তু এসইও হচ্ছে এইভাবেই ধীরে ধীরে। আচ্ছা, আমি ট্যাগও দিয়ে দিছি। আমাদের কোনো ব্র্যান্ড যদি থাকে তাহলে ব্র্যান্ড আমরা দিয়ে দিলাম, যদি ব্র্যান্ড না থাকে তাহলে তো দেওয়ার দরকার নেই। এই যে অ্যাড নিউ ব্র্যান্ড, এখান থেকে ব্র্যান্ড অ্যাড করতে পারবেন। আরেকটা এখানে ভালো ফিচার আছে, আমি জানি না ইয়াতে আছে কিনা, ওই যে অন্য থিম গুলোতে ভিডিও দেওয়ার একটা অপশন আছে, হ্যাঁ, এই যে ভিডিওর ইউআরএল আপনি ইউটিউবে বা ভিমিও এগুলোতে ধরেন যে আপনি একটা ইয়া দিয়ে রাখলেন, ওই প্রোডাক্টের জন্য সুন্দর করে একটা লাইভ করছেন বা সুন্দর করে একটা ভিডিও বানাইছেন, হ্যাঁ, সেই ভিডিওটা ওখানে দেওয়ার পরে যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা এনে এখানে দিতে পারেন। এবং ভিডিও পজিশন আপনি লাস্টে দিবেন নাকি ফার্স্টে দিবেন, মানে ওই যে আমাদের তো 4টা প্রোডাক্ট এখানে শো করবে, আমরা রাইট ক্লিক করে করে আমরা দেখবো ইমেজ গুলো এরকম। তো প্রথমেই ভিডিওটা শো করবে নাকি শেষে, অবশ্যই শেষে দিয়ে রাখবেন, প্রথমে দেওয়ার দরকার, তাহলে ওয়েবসাইটের লোডিং স্পিড বেশি বেড়ে যায়। আর 360 ভিউর ওই যে গোল গোল ঘরে মনে হয় ওই টাইপের যেগুলো আছে ওগুলা হচ্ছে দেওয়া যায়, ওই টাইপের 3D পিকচার যেগুলো, 3D পিকচার এটা দিয়ে দেখি নাই, আপনারা চাইলে একটু দেখে ট্রাই করতে পারেন যে আসলে কি হয় না। আচ্ছা, এটা গেল আমাদের কি প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে। আমাদের এই পাশে যে এটা সিম্পল আর ভেরিয়েবল সবগুলোর ক্ষেত্রে এটা করব। দেন আসি, এখন আমাদের যদি একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করি তাহলে আমাদের কি রেগুলার প্রাইস আমরা ধরে নিলাম 1500, সেল প্রাইস আমরা দিয়ে দিলাম 1200। আর এই শিডিউলটা কিরকম, শিডিউলটা ধরেন আমাদের 15 তারিখ থেকে শুরু হবে, এই মাস পুরো চলবে। আচ্ছা, সেল কোয়ান্টিটি ওই যে আমরা যে এখানে দিয়ে দিলাম সেল প্রাইস, এগুলোর উপর ডিপেন্ড করতেছে যে আমার আসলে কতগুলো ইয়ে আছে নাই, এটা আমরা দেই না, এটার দরকার নেই, আমার শেষ হোলটা ইম্পর্টেন্ট বেশি, এটা থাকুক। দেন আমরা ইনভেন্টরিতে একটু আসি, ইনভেন্টরিতে এসকিউ, এই এসকিউটা হচ্ছে আপনার প্রোডাক্টটাকে চেনার জন্য আপনি যদি ইউনিক কোনো কোড ইউজ করেন তাহলে চাইলে এটা দিতে পারেন। এখন ধরেন যে আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিছে এসকিউ, তাহলে অবশ্যই এসকিউ অ্যাড করতে হবে, ঠিক আছে। আর আপনার নিজের যদি হয় তাহলে তো কোনো সমস্যা নেই। ওই এসকিউ গুলো আর কি, যেটি কি দেখি ইন্টারে বারকোড। আচ্ছা, এটা হচ্ছে ধরেন আপনাকে কোনো বারকোড দিয়ে দিছে ক্লায়েন্ট, হ্যাঁ, এই বারকোডটা আমার ওই প্রোডাক্টের সাথে দাও, তাহলে এই বারকোডের লিঙ্ক বা কোনো কিছু এইটা
আর এই যে স্টক ম্যানেজমেন্ট, এই স্টক ম্যানেজমেন্টটা ক্লিক করলে আপনার যে কোয়ান্টিটি কয়টা আছে এখানে আপনারা দিতে পারবেন 50টা। আর থ্রেশহোল্ড, এই যে থ্রেশহোল্ড কোয়ালিটি মানে হচ্ছে ধরেন 50টা আছে, কিন্তু আমার যখনই 60টায় আসবে সাথে সাথে আমাকে একটা নোটিফিকেশন দিবে যে তোমার কিন্তু এটা 60টায় চলে আসছে লো স্টক, ঠিক আছে এইভাবে। আর এই যে লিমিট পারচেস টু ওয়ান আইটেম, এরকম এটা তো আমরা দেবই না, কারণ হচ্ছে আমরা চাই যে বেশি বেশি সেল হোক, তো একটা সেল হবে এটা আমরা চাই না। দেন শিপিং, এই শিপিং এর ফুল ক্লাস আছে আর একটা, ঠিক আছে, মানে শিপিং নিয়ে অনেক ডিটেলস আছে। সো আমরা শিপিং ক্লাসটা আমরা শিপিং ক্লাসেই দেখবো, হ্যাঁ আপাতত এটা থাকুক। আমরা শুধুমাত্র দেখেন শিপিং বলতে আপনার প্রোডাক্টের তো একটা ওয়েট আছে বা একটা সাইজ আছে, সেই সাইজের উপর ডিপেন্ড করে উইড আছে, হাইট আছে, লেন্থ আছে। সো এই জিনিসটা আপনি আপনার মতো করে একটু দিয়ে দিবেন, আর ক্লায়েন্ট যদি দিয়ে দেয় অবশ্যই এগুলো থাকবেই, লেখাই থাকবে। দেন হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট, লিঙ্ক প্রোডাক্ট আপসেল আর ক্রস সেল আমরা দেখছিলাম। আপসেলটা হচ্ছে ক্রস সেল, ক্রস সেলটা হচ্ছে আপনার চেক আউট পেজ আছে, এই যে সি এর সাথে সি মিলাবেন। চেক আউট পেজে যখন আপনি যাবেন টাকা পেমেন্ট করতে যাবেন যে প্রোডাক্টের জন্য, সো সেই প্রোডাক্টের রিলেটেড প্রোডাক্ট আপনাকে নিচে দেখাবে, রিলেটেড প্রোডাক্ট, অথবা আপনি ধরেন যে প্রোডাক্টটাকে দেখাই দিবেন সেই প্রোডাক্টটা আপনার নিচে নিচে দেখাবে। এটা একটা কি সেলস ফানেল হিসেবে কাজ করে, ঠিক আছে। সেলস ফানেল সম্পর্কে যারা জানেন না, একটু সেলস ফানেলের ভিডিও ইউটিউবে দেখে নেবেন। সেলস ফানেল খুবই ইম্পর্টেন্ট, একটা নিজের বিজনেস হোক বা বাইরের বিজনেস হোক, সেই বিজনেসটার গ্রোথের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি মার্কেটিং ভালো না বোঝেন, আপনি যতই ওই ভালো ভালো ওয়েবসাইট বানান, ওই ওয়েবসাইট বানাতে পারবেন ঠিক আছে, কিন্তু ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারবেন না, মানে ক্লায়েন্টকে ভালো বুঝাইতে পারবেন না যে আসলে তোমার এই জিনিসটা দরকার এখন তোমার বিজনেসের গ্রোথের জন্য। এটা খুবই ইম্পর্টেন্ট যে মার্কেটিং বোঝাটা, ঠিক আছে। আমরা শুধু ডিজাইনই করতে পারি তাহলে হবে না, ডিজাইনের পাশাপাশি মার্কেটিংটা ইম্পর্টেন্ট। কারণ এই আজ হোক আর কাল হোক যেটাই হোক না কেন, আপনি যতদিন না মার্কেটিং ভালো শিখতে পারবেন আপনি কাজ নিয়ে আসতে পারবেন না। আপনার হয়তো স্কিল আছে, আপনি মানুষকে বুঝাইতে পারবেন না যে আমার প্রচুর স্কিল, কিন্তু আমাকে শুধু কাজ দাও আমি করে দিচ্ছি, কেউ আপনার কাছে আসবে না ওইভাবে। হ্যাঁ, আপনি যতদিন না মার্কেটিং এর স্ট্র্যাটেজিটা ভালোভাবে ধরতে পারছেন। সো এই জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সেলস ফানেল। সেলস ফানেল কি, সেলস ফানেল কিভাবে কাজ করে, সেলস ফানেলের গুরুত্ব কি, ঠিক আছে। অন্তত এই তিনটা জিনিস আপনারা ইউটিউব থেকে অন্তত একটা দিন সময় দিয়ে 10-12টা ভিডিও দেখেন, বিভিন্ন চ্যানেলের 10-12টা ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর কখনোই একটা চ্যানেলের একটা ভিডিওকে সবসময় ফলো করবেন না, সব চ্যানেলের সব ভিডিও কখনোই ভালো হয় না, ঠিক আছে। এটা আমি আমি নিজে যেহেতু ইউটিউব থেকে শিখছি সবকিছু, এই জন্য আমার এক্সপিরিয়েন্সটা আই থিঙ্ক অনেক ভালো, ঠিক আছে, আমি মনে করি আর কি। এবং আমি প্রচুর ভিডিও দেখি, এবং আগেও দেখছি এখনো দেখি, ঠিক আছে, সব সময় দেখি। মানে যে আমার কোনো কিছুতে একটা এরর আসছে বা হচ্ছে আমি ওটা ফিক্স করতে পারছি না, আমি জাস্ট একটা চ্যানেলে ওই এররটা ফিক্স দেখেই সাথে সাথে আমি ওইটা ফিক্স করতে আসি না, বরং আমি ওই রিলেটেড আরো 3-4টা ভিডিও দেখি, দেখি যে বিভিন্ন জন বিভিন্ন মেথডে শিখাচ্ছে। সো তাহলে আমার বিভিন্ন মেথড গুলো শেখা হয়ে যাচ্ছে, এন্ড আমার যেটা সবচেয়ে ভালো লাগলো আমি সেই মেথডটাকে ইউজ করলাম। সো ইউটিউবটাকে এইভাবে ইউজ করবেন, ঠিক আছে। আমি একটা টপিক বললাম, তো সেই টপিকটা খালি একটা চ্যানেলে পাইছেন, আপনার খুব ভালো লাগছে, আপনি খালি ওই চ্যানেলে অপেক্ষায় আছেন যে আবার কবে সেলস প্যানেলের একটা ভিডিও আসবে সেটা দেখবো, বা ভাই খুব ভালো বলছেন কিন্তু শুধুমাত্র 2টা ভিডিও সেলস প্যানেলে, এরকম না। আপনি সেলস প্যানেল সার্চ দিচ্ছেন, তো আপনার সামনে হিউজ পরিমাণে ভিডিও আসছে, আপনি প্রথমে একটা দেখেন ভালো লাগলো, আচ্ছা ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে তো ভালো, পরে আরেকটা ভিডিও দেখেন, এরকম। এখন ধরেন প্রথম ভিডিও দেখলেন ভালো লাগলো না, ওটা বাদ, সমস্যা নেই, আরেকটা ভিডিও, এবং ওই ভিডিওগুলোকে লাইক দিয়ে রাখেন যে যে ভিডিওগুলো ভালো লাগতেছে। এতে আপনার স্টোরেজ যাবে না, কিন্তু আপনার ইউটিউবের ভিতরের যে লাইক নামে একটা অপশন আছে সেখানে এসে আপনি সবগুলো ভিডিও দেখতে পারবেন। আমি যদি আমার লাইকতে যাই তাহলে দেখবেন প্রায় ধরেন যে না 500+ ভিডিও আমার লাইক করা আছে, ঠিক আছে। তার মানে ওগুলো আমি কাজে লাগাই, আমার স্টোরেজ যাবে না কিন্তু আমার ওগুলো দরকার, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে আর কি কাজগুলো করবেন। তাহলে ক্রস সেল হচ্ছে কি, আমি যখন চেক আউটে যাবো তখন আমার যে প্রোডাক্টটাকে আমি সিলেক্ট করে দিব ওই প্রোডাক্টের সাথে ওইটা আমার নিচে শো করবে। তো ওখান থেকে আরেকটা সেল হওয়ার চান্স মানুষের থাকে, ঠিক আছে। ধরেন আমি যে ঘড়ি কিনতে গেছি, ঘড়ি না, ধরেন আমি একটা কি কিনতে গেছি, আমি একটা ব্যাট কিনতে গেছি, ঠিক আছে, আমি একটা খেলার ব্যাট কিনতে গেছি, তাহলে অবশ্যই নিচের দিকে আমার হয় রিলেটেড ব্যাট দেখানো উচিত অথবা বল দেখানো উচিত। অবশ্যই বল যদি আমি দেখাই বেশি সেল হওয়ার চান্স আছে, কারণ আমি তো একটা ব্যাট কিনলাম। তো তার সাথে আমি যদি কয়েকটা সুন্দর সুন্দর বল, আমার কাছে ইউনিক টাইপের বল আছে, আমি সেগুলো যদি শো করাইতে পারি, হয়তো তার মনটা একটু ওই দিকে যাইতে পারে যে আচ্ছা আচ্ছা সাথে এটাও নিয়ে নেব, এরকম একটা বিষয়, ঠিক আছে। আর আপসেল হচ্ছে জাস্ট আপনি যে প্রোডাক্টটা নিলেন সেই প্রোডাক্টটাকে যখন কার্ট পেজে রাখলেন, সেই কার্ট পেজে রাখার সাথে সাথে ওইখানে আরো 2-1টা প্রোডাক্ট আপনার শো করবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা ফুল কাজ করে হচ্ছে আপনার ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা অ্যাট্রিবিউট এখান থেকে অ্যাড করব না, অ্যাট্রিবিউটটা আমরা অ্যাড করব এইখান থেকে, প্রোডাক্টের এইখান থেকে অ্যাট্রিবিউটটা ইউজ করলে বেশি ইজি হয়। আমরা আগে 2-1টা অ্যাট্রিবিউট অ্যাড করে আসি, ঠিক আছে। তো
তাহলে অ্যাট্রিবিউট গেলাম। এই অ্যাট্রিবিউট মানে হচ্ছে কি আপনার প্রোডাক্টের ভেরিয়েশন, আসলে কিসের উপর ভেরিয়েশন আছে, আপনার প্রোডাক্ট কি কালারের উপর ভেরিয়েশন আছে নাকি সাইজের উপর আছে নাকি ডিজাইনের উপর আছে এরকম। তো দেখেন কালার দেওয়া আছে, আমরা একটু ডিলিট করে দিই এটা, কারণ আমরা যেহেতু কালারের উপরে ভেরিয়েশন অ্যাড করবো। কালার ডিলিট করলাম, ধরেন যে সাইজ ডিলিট করি। এখন আপনাদের মনে আরো নতুন নতুন যে জিনিস আছে, আসলে এটা পুরোটাই ডিপেন্ড করবে প্রোডাক্টের উপর। তাহলে আমার যেহেতু পাঞ্জাবি, তাহলে আমার সাইজ এটা একটা ভেরিয়েশন আসবেই, ঠিক আছে। অ্যাট্রিবিউট স্ল্যাগ দিলে দিবে, না দিলে নাই। সাইজ স্ল্যাগটা আর কি লিঙ্ক হিসেবে কাজ করে, ঠিক আছে, এটা না দিলেও চলে। এই স্ল্যাগ সাইজ, আচ্ছা এখানে এই যে সাইজ দেখেন, সাইজের মধ্যে আমাদের লেবেল, ইমেজ, কালার, বাটন এগুলো আমাদের দরকার নেই, কারণ সাইজ আমরা মেনশন করে দেবো। বাট আমরা ধরেন যে কালার যদি আমরা দেই, সেই কালারের আমাদের ইমেজ দেওয়ার দরকার হয়তো হইতে পারে, তখন আমরা ইমেজটাকে সিলেক্ট করবো, তাহলে নিচে একটা ইমেজের অপশন আসবে, ইমেজ দেওয়া। অথবা কালার যদি দিই তাহলে কালার দেওয়ার অপশন আসবে। সো সাইজের তো সমস্যা নেই, সেজন্য আমরা অ্যাড অ্যাট্রিবিউট এটাতে ক্লিক করলাম। তাহলে আমরা সাইজের একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম। এই যে সাইজের একটা অ্যাট্রিবিউট এখানে দেখতে পাচ্ছি, আরেকটা আমরা কালারের অ্যাট্রিবিউট অ্যাড করছি। কালার, এই যে সিলেক্ট, আমরা দেখেন কালার দিতে পারি, দিয়ে অ্যাড অ্যাট্রিবিউট, তাহলে আমরা কালার একটা অপশন পেয়ে যাবো। আচ্ছা আমরা একটা ডিজাইন, ডিজাইন নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করি, এখানে ডিজাইন নামে কোনো আছে না। আচ্ছা ডিজাইন নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম, এইখানে আমরা একটু ছবি দিয়ে দিই, ইমেজ, তাহলে এখন সবগুলো আমরা বুঝতে পারবো। আচ্ছা এখন কনফিগার করবেন কিভাবে, কনফিগার করবেন এর পাশে এসে, এই যে কালার কনফিগার টার্মস, এখান থেকে আমরা কনফিগার করে দিই। এই যে কালার, তাহলে কালার কি কি আছে আমার, আমি দেখলাম যে একটা ইয়েলো কালার আছে, ইয়েলো দিয়ে দিলাম। এই যে কালারের অপশন এখানে আছে, এখানেও দেখেন একটা ডেসক্রিপশন চাইলে দিতে পারেন। এখান থেকে আমরা ইয়েলো কালারটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে আমরা একটা কালার সিলেক্ট করছি। তাহলে এবার আমরা কি দেই, হোয়াইট দেই, হোয়াইট ছিল, হোয়াইট দিলাম, কালার ধরেন যে হোয়াইট, কালার। তাহলে এই যে আমরা ধরেন কালারের ভেরিয়েশন অ্যাড করে ফেললাম, হোয়াইট ইয়েলো, এটা গেল। তাহলে এখন আরো অ্যাট্রিবিউট গুলোকে অ্যাড করি, আমরা যে ডিজাইন এখানে একটু কনফিগার করে দেই। ডিজাইন ধরেন কি লম্বা ডিজাইন, ঠিক আছে, নতুন ডিজাইনের নাম। আচ্ছা ধরেন লম্বা ডিজাইন, এই যে এখানে লম্বা ডিজাইন এইটা, অ্যাড নিউ ডিজাইন, তাহলে আরেকটা ডিজাইন অ্যাড করে দিই। এবার হচ্ছে ছোট ডিজাইন, এই ইমেজটা কিন্তু ওইটা থেকে আসছে, ঠিক আছে, এটাকে বের করে দিয়ে আরেকটা দিয়ে দিই, এই যে লালটা দিই, লাল। আচ্ছা অ্যাড নিউ ডিজাইন, তাহলে ধরেন ডিজাইন গুলো দিয়ে দিলাম। এখন আমরা ধরেন একটা কি দিয়েছি, সাইজ দিয়েছি। সো এইভাবে ক্লায়েন্ট আপনাকে যতগুলো অ্যাট্রিবিউট দিবে, সরি কনফিগার টার্ম, সেই ক্লায়েন্টের অ্যাট্রিবিউট গুলো আমরা এইভাবে আগে থেকে অ্যাড করে নেব। তাহলে সাইজ আমরা দেই হচ্ছে চিকনার জন্য, যারা খুব চিকনা তাদের হচ্ছে 38 দিয়ে দিলাম, অ্যাড নিউ সাইজ ধরেন দিলাম 42, এটা হচ্ছে মিডিয়াম। আর ধরেন যে অ্যাটম বোমা যারা খুব মোটা, 46 এটা দিয়ে দিলাম। তাহলে তিনটা। এখন আমরা একটু প্রোডাক্টে আসি। তাহলে এই যে প্রোডাক্টে যখন আসলাম, প্রোডাক্টে আসার পর সিম্পল থেকে এটাকে আমরা ভেরিয়েবল করে দেই। এই যে সিম্পল ভেরিয়েবল মানে হচ্ছে ওখানে অ্যাট্রিবিউটটাই মেইন, হ্যাঁ ভেরিয়েবলের ক্ষেত্রে। তাহলে ভেরিয়েবলে আসলাম, এইখানে বাকি যা কিছু আছে সেগুলো কিন্তু সেমই থাকলো, সবকিছু সেমই আছে যা যা করছে। তো এই যে অ্যাট্রিবিউট, এইখান থেকে অ্যাড নিউ, এখান থেকে নতুন করে অ্যাট্রিবিউট অ্যাড করা যায়, বাট এইভাবে আমরা করবো না, আমরা যে আগে করে আসছি ওইটা বেশি ভালো। করে দেখবেন আপনারা, ট্রাই করবেন, তাহলেই হবে। দেখেন কালার, কালার সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করে এই যে সিলেক্ট অল যে আছে, সিলেক্ট অল ক্লিক করলে আমার যতগুলো আসলে আমি দিয়ে রাখছিলাম সবগুলো এখানে শো করবে। তাহলে সিলেক্ট অল দেওয়ার পরে আমার কোনো কারণে হোয়াইটটা আছে ইয়েলোটা নাই, বা ইয়েলোটা আছে হোয়াইটটা নাই, আমি এটাকে ডিলিট করে দিলাম। সো এটা থাকবে। দেন হচ্ছে সেভ অ্যাট্রিবিউট। তারপর আরো কি আছে, তাহলে আমি কালারের একটা দিলাম, আমি একটা সাইজের দেই, সাইজের দিয়ে আমি সিলেক্ট অল, যতগুলো ভেরিয়েশন আছে সব আছে, কিন্তু আমার কাছে মিডিয়াম যেটা সেটা নাই, আমার কাছে চিকনা আর মোটা যেটা আছে এই দুই টাইপের আছে। সেভ অ্যাট্রিবিউট, তাহলে এই যে এটা হয়ে গেল, ঠিক আছে, ভেরিয়েশন কাজ শেষ। এখন এই যে এখানে যে আছে জেনারেট ভেরিয়েশন, এটা আপনাকে যদি অ্যাড করে দেয়, এই যে জেনারেট ভেরিয়েশন মানে হচ্ছে কি আমার ইয়েলোর সাইজ আছে আসলে কতগুলো, ঠিক আছে, আমার ইয়েলো কালার আছে, ঠিক আছে, কিন্তু ইয়েলোর ধরেন শুধুমাত্র 38 আছে চিকনাদের জন্য, কিন্তু ইয়েলোর আবার মোটাদের জন্য নাই। তাহলে আমরা কি করি, এনি কালার দিলাম,
বা হচ্ছে ধরেন যে আহ, ধরেন ইয়েলোর এটা নাই, আমরা তাহলে এটাকে রিমুভ ধরেন এটা নাই। তাহলে এখানে শুধুমাত্র ইয়েলোর যেটা আছে সেটা। হ্যাঁ, আর এই যে এইখান থেকে আবারও আপনি এখানে চাইলে একটা ছবি দিয়ে দিতে পারেন, এই যে ইয়েলোর এটা দিয়ে দিলাম, কারণ ইয়েলোর ধরেন যে আলাদা টাইপের একটা ছবি আছে, আমরা এইভাবে আঁকে দিলাম। আচ্ছা, এরপরে কি আছে, ভেরিয়েশন প্রাইস ইয়ে এগুলো হচ্ছে আরো ডিটেলস, ধরেন যে মানে ক্লায়েন্টে এই জিনিসটা এত ডিটেলস চায় না, ঠিক আছে, বা এত ডিটেলস হয়ও না। যদি হয় কোনো কারণে আপনার অবশ্যই শিটে দেওয়া থাকবে। হ্যাঁ, শিটে দেওয়া থাকবে, আপনি এই ইয়ার করতে পারবেন। দেন হচ্ছে সোয়াসেস, এই সোয়াসেস কি জিনিস, অ্যাডভান্স সোয়াসেস এর দরকার নেই মনে হয় নাকি, এটা ডিফল্ট টাইপ শেপ সাইজ সোয়াসেস দরকার পড়ে না। অ্যাডভান্সে আসি, পারচেস নোট, যে এটা পারচেস করলে কোনো একটা নোট ধরেন দিয়ে দিলেন, তারপরে ধরেন যে এই ইয়া করে দিলেন মেনু অর্ডার, ঠিক আছে। অর্ডার মেনুটা কি, কাস্টম অর্ডারিং পজিশন আছে, ধরেন এই টাইপের জিনিসপাতি করতে গেলে হয়তো অবশ্যই ধরেন যে আপনার সাথে আগে যোগাযোগ করে নেয়, হ্যাঁ, যে ভাই আমার তো 50 পিস লাগবে, আপনি 50 পিসের জন্য কিরকম টাকা রাখবেন, একটু কমায় রাখবেন, এই যে এটার দরকার পড়ে। পারচেস নোটেরও দরকার পড়ে। যার প্রোডাক্ট সেল হয় তার প্রোডাক্ট ওই যে থ্যাংক ইউ পেজ দেখায় দিলেই হয়, ঠিক আছে, এত পারচেস প্রোডাক্টের দরকার নেই। কাস্টম ব্যাচ টেক্সট দরকার নেই। ফ্রিকোয়েন্টলি বট টুগেদার মানে হচ্ছে যে আপনি একটা ফিট করছেন, ধরেন যে আপনি একটা দেখাইছেন যে আমার একটা ব্যাট আছে তার সাথে একটা বল, এগুলো কম্বো অফার যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো এই যে ফ্রিকোয়েন্টলি বট টুগেদার, আপনি দুইটা প্রোডাক্ট একসাথে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে হয়ে যাবে। দেন হচ্ছে গেট মোর অপশনে আমাদের এগুলো কোনো দরকার নেই, এই আর ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদের শুধু এই যে সিম্পল প্রোডাক্ট আর ভেরিয়েবল প্রোডাক্ট, দেন হচ্ছে অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটে অ্যাড করলে আপনি ভেরিয়েশন গুলো সব অ্যাড করতে পারবেন, আর তেমন কিছু নাই। তো এইভাবে আমরা ধরেন যে প্রোডাক্ট আপলোড করে দেব, দিয়ে আমরা পাবলিশ করলাম। আচ্ছা, প্রোডাক্টটাকে পাবলিশ করছি, প্রোডাক্টটাকে আমরা এখন একটু দেখি আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টটা কোথায় শো করে। আচ্ছা, এই যে এখানে আমাদের এটা শো করতেছে। আচ্ছা, এখানে যে এগুলা ইররের কারণে নাকি নাকি আমি কোনো প্রাইসই দেইনি, দেখি কোনো প্রাইসই মনে হয় দেইনি। আচ্ছা, তাহলে এই যে আমরা এখানে দেখতে পেয়েছি প্রোডাক্ট আপলোড, ঠিক আছে, এই যে এইটা এই জিনিসপাতিগুলো, এই যে এখানে হচ্ছে এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করলাম, দেন ভিউ কার্ট, দেন আমাকে কার্ট পেজে নিয়ে আসলো, কার্ট পেজের মধ্যে প্রসিড টু চেক আউট। দেন আমাকে দেখেন কার্ট পেজ থেকে চেক আউট। আচ্ছা, কয়েকটা জিনিস বুঝাই, কার্ট পেজটা হচ্ছে কি আমার একটা ঝুড়ি, ঠিক আছে, বাস্কেটের মধ্যে এই যে আমরা যখন স্বপ্নতে যাই, যে ধরেন যে অনেক কিছু কিনবো, সেই জন্য আর কি একটা ঝুড়ি নিয়ে সবগুলো ওখানে নিয়ে আসি। তো কার্ট পেজটা হচ্ছে ই কমার্সের কার্ট পেজটা হচ্ছে ওখানে একটা ঝুড়ির মতো, ঠিক আছে, আমি যা যা কিনবো সব ওখানে আসবে। দেন আমাদের চেক আউট পেজটা হচ্ছে আমার যে ডিটেলস গুলো আছে, আমার যে ঠিকানা, সেই ডিটেলস গুলো আমি পূরণ করার জন্য যেটা, সেটা হচ্ছে চেক আউট পেজ। দেন এখান থেকে আমরা প্লেস অর্ডার করবো। এখন এখানে একটা এরর মেবি শো করতেছে, দেয়ার আর নো পেমেন্ট মেথডস অ্যাভেলেবল। আচ্ছা, এখানে কোনো পেমেন্ট মেথডস নাই, এটা আমাকে শো করতেছে। তাহলে পেমেন্ট মেথডস আমরা কি করব, এইখানে দেখেন এই যে ই-কমার্সে আসবো, ই-কমার্স থেকে সেটিংসে যাব, ই-কমার্স থেকে সেটিংসে এসে এই যে পেমেন্টস নামে একটা অপশন পাবো, পেমেন্টস নামে অপশন যেটা পাইছি, এইখানে আমরা যে কোনো একটা পেমেন্ট মেথডকে ইউজ করবো, ধরেন ক্যাশ অন ডেলিভারি, এটাকে ইউজ করলাম, এটা অটো সেভ হয়ে যায়, ক্যাশ অন ডেলিভারি হয়ে গেছে। তো এখন আমরা দেখবো যে আসলে এই ইররটা যায় কিনা, একটু রিফ্রেশ দেই। হ্যাঁ, রিফ্রেশ দিছি, এখন এটা চলে আসছে। এখন এই যে ক্যাশ অন ডেলিভারি কিছু অপশন থাকে, টিয়ে থাকে, এগুলো আমরা দেখবো নেক্সট ক্লাসে, দেখবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে হচ্ছে ওই যে আমাদের শিপিং যেহেতু আছে, ওই শিপিং এর ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখবো। তো এইটা গেছে। দেন এখানে কি প্লেস অর্ডার, এখানে কি হবে, আচ্ছা এগুলো পূরণ করতে হবে, দেখি কি পূরণ করি।
হুম, আচ্ছা এটা কি সেটি। আচ্ছা এখানে আমাদের কারেন্সি চেঞ্জ করতে হবে, কারেন্সিটা আগে একটু চেঞ্জ করে দেই। আচ্ছা এই যে ই কমার্সে এসে কারেন্সি অ্যাডভান্সে আছে। হয়ে গেল কারেন্সি কই। আচ্ছা ইউনাইটেড স্টেটস, এই যে কান্ট্রিটাকে আগে একটু বাংলাদেশ করে নেবেন। আচ্ছা বাংলাদেশ করলাম, দেন পোস্টাল কোড এগুলো দরকার নাই। এই যে কারেন্সি ইউএস ডলার, এখানে আমি বিডিটি করব, বিডিটি। আচ্ছা এই যে এইখানে আছে, হ্যাঁ জেনারেলে আছে, ই কমার্সের ওই যে সেম ই কমার্সের সেটিংস থেকে জেনারেলে এসে কারেন্সিটাকে চেঞ্জ করা যাবে। তো আর কি কি কারেন্সি আছে একটু দেখে নেন তাইলে। এই যে বিডিটি আছে, আরো কি কি ডলার আছে, তারপর ফ্রান্সের রুপি ফ্রান্স আছে, তারপরে হচ্ছে এমনি ব্রাজিলিয়ান রিয়েল আছে, বিটকয়েন আছে বিটিসি, তারপরে আরো কি কি আছে, পাউন্ড আছে। হুম, আচ্ছা এগুলো অনেক কিছুই আছে, আমরা সেট চেঞ্জ দিলাম, দেখি কি হয়। এটা ক্যালিফোর্নিয়া আসতেছে, ওরা আবার জিপ ম্যান্ডেটরি। ভাইয়া ওদের জিপ কোড গুলা 5টা ডিজিটের হয়, মানে বিদেশি ইউএস এর। 1 2 3 4 5। আমরা এই জিনিসগুলো কিন্তু এইটা দিয়ে করব না, হ্যাঁ আমরা ওই যে কার্ড গুলো দিয়ে করব, কারণ এতগুলো আপনি যদি একটা ফর্ম মানুষকে এতগুলো দিয়ে পূরণ করায় নেন তাহলে কিন্তু ও বিরক্ত বোধ করবে। হ্যাঁ আমরা কার্ড ফ্লোতে আমরা দেখছিলাম না চেক আউট পেজ, ওই সেম চেক আউট পেজটা আমরা এখানে দিয়ে দেবো, জাস্ট পরে আমরা চেঞ্জ করে ধরাই দিব। এই যে ইওর অর্ডার হ্যাজ বিন ইস্যুড, ঠিক আছে, তাহলে কি অর্ডার কিন্তু আমার চলে গেছে। এই যে অর্ডার চলে গেছে, ক্যাশ অন ডেলিভারি। এখন কথা হচ্ছে, ধরেন যে কি আমরা কি কি করলাম দেখেন, একটা ডেমো ইম্পোর্ট করলাম, প্রোডাক্ট আপলোড করলাম, ধরেন কেউ এসে এখান থেকে অর্ডার দেবে। তো এখন এটার মধ্যে অনেক কিছু আছে কিন্তু, ঠিক আছে, এই যে বিকাশ, নগদ, রকেট, এগুলো পেমেন্ট গেটওয়ে আছে। তাহলে এই পেমেন্ট গেটওয়ে গুলো কি করবেন, পেমেন্ট গেটওয়ে গুলোর জন্য অনেকগুলো প্লাগ ইন আছে, যে কোনো একটা প্লাগ ইন ইউজ করবেন। যেটা পপুলার আমি জানি সেটা হচ্ছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, এইটা একটা আছে, এটা মানে বেশ পপুলার। আর একটা আছে সফটেক আইটি, হ্যাঁ তারা একটা তৈরি করছে, ওই তাদেরটা মোটামুটি ভালো। এটা ইউজ করবো, এটা আমরা দেখবো এখন, সমস্যা নেই। এগুলো আমরা ইউজ করতে পারি। ধরেন আমি একটা প্লাগইন যদি দেখাই, বাকি 2 3টা প্লাগইন আপনারা দেখবেন এরকম। আর যার একদম ধরেন যে অটোমেটেড একটা দরকার, যে এখান থেকে আসবে বিকাশ রকেটের মাধ্যমে ডিরেক্ট দিয়ে দেবে, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ডিরেক্ট টাকা দিয়ে দেবে, একটা ওটিপি আসবে, ওটিপি দিলে তার পিন যখন দিয়ে দেবে সাথে সাথে ওই পরিমাণ অ্যামাউন্ট কেটে নিবে। তাইলে ওই যে আমি বলছিলাম সূর্য পে, আমার পে, এসএসএল কমার্স, ঠিক আছে, এই জিনিসগুলোকে ইউজ করবেন। ইউজ করলেই আপনার এইটা সলভ হয়ে যাবে। তো এখন আর কি এই উদ্যোক্তা পে নামে মনে হয় একটা আছে, এই উদ্যোক্তা পেতে আপনার কোনো পার্সেন্টেজ বা এরকম কিছু নাই, এবং টাকাটা আপনার বিকাশেই সরাসরি তারা পাঠায় দেয়, শুধু তাদের কাছ থেকে প্লাগ ইনটা মেবি কিনে নিতে হয়। আর এসএসএল কমার্স কিন্তু আপনার কাছ থেকে কিছুটা ফি কাটে, হ্যাঁ 1% বা 2% এই টাইপের ফি কাটে প্রত্যেকটা ট্রানজেকশনে, যতটা ট্রানজেকশন হোক না কেন কেটে নিয়ে, এবং টাকাটা প্রথমে আগে তাদের কাছে যায়, দেন তারপরে হচ্ছে আপনাকে পাঠায়, ঠিক আছে। তাও একটু দেখে নেবেন, আমি জানি না ঠিক, আমি জাস্ট একটু শুনছিলাম যে উদ্যোক্তা পে ওনারা আর কি ডিরেক্ট আপনার নিজের বিকাশে মার্চেন্ট অ্যাকাউন্ট যদি থাকে মার্চেন্ট অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করে দিন। তাহলে এইটা হচ্ছে আপাতত আমাদের যে বেসিক ক্লাস, সেই বেসিক ক্লাসটা, ঠিক আছে। এখন আরেকটা জিনিস, বেসিক ক্লাসের মধ্যে একটা জিনিস অ্যাড করে দেই, সেটা হচ্ছে কই গেল, এই যে ধরেন চেক আউট পেজ, মাঝে মাঝে চেক আউট পেজে ঝামেলা করতে পারে, ঠিক আছে, হয়তো মনে কোন একটা এরর থাকবে এখানে, লাল কালারের কোন একটা এরর বা এরকম। যদি এইরকম কিছু থাকে তাহলে আমাদের এই চেক আউট পেজটাকে প্রথমে আগে খুঁজে বের করতে হবে আমাদের ওয়ার্ডপ্রেসে এসে, ঠিক আছে। খুঁজে বের করে এখানে একটা শর্ট কোড দিতে হবে, শর্ট কোড দিলে এই ঝামেলাটা চলে যাবে। কিরকম, আমরা একটু ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে এসে এই যে পেজেস, অল পেজেস,
এইখান থেকে আমরা খুঁজবেন, দেখেন চেক আউট কিন্তু আবার দুইটা আছে, তাহলে চেক আউট এই দুইটার মধ্যে কোনটা, আমরা ধরেন এইটা একটা ভিউ করলেন আর এইটা আর একটা ভিউ করলেন, দুইটা ভিউ করলেন। হয়ে গেল, একটা চেক আউট একটা কার্ড আসলো না, চেক আউট করলাম না। আচ্ছা এই যে একটা চেক আউট পেজ, এই যে আর একটা চেক আউট পেজ। ভাই কার্টে কোনো প্রোডাক্ট অ্যাড করেন, নাহলে মানে চেক আউট পেজ যেতে পারবেন না। আচ্ছা এইটা মনে হয় কার্টেই আসতেছে। আচ্ছা ধরেন যে আমরা নতুন করে একটা চেক আউট পেজ ক্রিয়েটও করা যাবে, সমস্যা নেই। ধরেন যে এই চেক আউট পেজ গুলো যদি আপনি ডিলিট করে দেন, তাহলে আমি ডিলিট করে দিলাম, যদি এরর আসে, মাঝে মাঝে আসে তো, এই জন্য সেটা চেক আউট কার্ট এগুলোতে আসে বেশি। তো ধরেন এই যে আমার কাছে আর কোনো চেক আউট পেজ নাই, এখন আমরা কি করবো, একটা চেক আউট পেজ, কারণ এই যে চেক আউট চেক আউট, তাহলে এইটা কিন্তু এখন আমার এক্সিস্টিং চেক আউট পেজ, ওটা নাই, ওটা চলে গেছে। তো আমার এইটা দিলাম, এটা দিয়ে এই যে এইখানে প্লাস আইকন দেখতেছেন, এই প্লাস আইকন দিয়ে মানে আমাদের এলিমেন্টরে যাইতে হবে না, আমরা এইখানেই করতে পারবো সেম কাজ, ঠিক আছে। এখানে প্লাস করব, প্লাস করে এখানে একটা শর্ট কোড সার্চ করব, শর্ট কোড, শর্ট কোড, এই শর্ট কোড এখানে এনে চেক আউটের, এই যে চেক আউটের যে শর্ট কোড আছে সেটা এখানে এনে ছেড়ে দেবো। এটা কোথায় পাবেন, জাস্ট গুগলে দিয়ে সার্চ করলে হবে, এই যে ই-কমার্স চেক আউট শর্ট কোড, এখানে ওদের একটা লিস্ট আছে, এই যে ই-কমার্স চেক আউট, এই যে এই শর্টকাটটা জাস্ট ছেড়ে দিলে ও অটো ডিজাইন করে নিবে, সবকিছু করে নেবে। এইখানে ছেড়ে দিই, সেভ। আচ্ছা এখন এটা যে করলাম, এটা আবার আপনাকে একটু ধরায় দিতে হবে, ঠিক আছে। এটা ধরায় দিবেন কোথায়, ই-কমার্সে আসবেন, সেটিংসে আসবেন, ই-কমার্সের সেটিংসে এসে আপনাকে চেক আউট পেজ আপনি নতুন যেটা তৈরি করলেন সেটা ধরায় দিতে হবে। সেটা কোথায় পাবেন, এই অ্যাডভান্সে এসে এই যে চেক আউট, এটা মেবি নিয়ে নিছে নতুন করে যে চেক আউটটা। আপনার যদি অনেকগুলো চেক আউট পেজ থাকে তখন হচ্ছে এভাবে এসে ধরায় দিতে হবে, মাঝে মাঝে দেখবেন যে চেক আউট পেজ এখান থেকে হাওয়া হয়ে যায়, যে চেক আউট পেজ, হ্যাঁ দেখেন চেক আউট পেজ আইডি 4535 আর আইডি 18। আচ্ছা আমাদের নতুন যেটা মেবি আইডি 4535, এইটাই হবে, আমরা দেখতেছি সেভ চেঞ্জেস। হ্যাঁ এই যে চেক আউট পেজ, ঠিক আছে। চেক আউট পেজ দেখেন আমরা যেটা ডিজাইন করলাম তখন ক্যাশ অন ডেলিভারি এটা আসতেছিল না, আর এই যে এখানে ঘুরতেছে, এটা মেবি আই থিঙ্ক ঘুরবেই, ঠিক আছে। এটা এই যে টেস্টি ডাব্লিউপির কারণে এরকম হয়েছে, নাহলে এরকম হইতো না, ওই ডেভেলপার ভার্সন যেহেতু। এইটা হচ্ছে আমাদের যে নতুন করে চেক আউট পেজটা তৈরি করলাম, এইটা চেক আউট পেজটা দেখতে এরকম হবে। আর মেবি এখন ইস্যু আসছে, এটা আর আগানো যাবে না, এটা এরকমই ভুল। আর তবে আপনাদের হোস্টিং এ যদি করেন এরকম সমস্যা হবে না, ইনশাল্লাহ। তো চেক আউট পেজে যেরকম ইয়াটা দেখলাম, কার্ড পেজেও সেরকম, কোনো কারণে যদি কার্ড পেজ কাজ না করে তাহলে কার্ড পেজের জন্য ওই কার্ড পেজের যে শর্ট কোডটা আছে, এই যে কার্ড পেজে ই-কমার্সের কার্ড পেজের শর্ট কোড, এই শর্ট কোডটা জাস্ট এনে দিবেন, তাইলেই হয়, তাইলেই হচ্ছে চেক আউট পেজ আর কার্ড পেজ এগুলো তৈরি হবে। আর নতুন করে যদি আমরা তৈরি করতে যাই তখন আমরা কার্ড ফ্লো দেখবো, কার্ড ফ্লোতে আমরা আরো দেখবো যে কার্ড পেজ কিভাবে, চেক আউট পেজ কিভাবে, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো। তো আপাতত হচ্ছে এতটুকুই থাকবে আপনাদের। এখন আপনাদের একটা টাস্ক থাকবে, টাস্কটা হচ্ছে আমি তো আপনাদেরকে বিকাশ বা পেমেন্ট, বিকাশ নগদ এটা পেমেন্ট গেটওয়েটা দেখাইলাম, তা আপনারা, আমি দেখাবো পরের দিন, কিন্তু আপনাদের কাজ হচ্ছে আপনারা ইউটিউব দেখে, যেখানেই পান না কেন ইউটিউব দেখে এইটার সাথে জাস্ট এই যে পেমেন্টের যে গেটওয়ে আছে, বিকাশ রকেট বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, এই টাইপের কোনো একটা প্লাগইন ইন্টিগ্রেট করে আমাকে চেক আউট পেজে এসে একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। চেক আউট পেজে এসে আমাকে দেখাবেন যে এইখানের মধ্যে আমার বিকাশ রকেট নগদ এগুলো দেওয়া আছে। কিরকম আমি একটু দেখাই, আমার এইটাতেই ধরেন দেওয়া আছে, বিষয়টা এরকম, হ্যাঁ। ধরেন আমার প্রোডাক্ট দুইটা, হ্যাঁ আমি একটা প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন ডিটেলসটা আমি একটু দেখবো। তাহলে প্রোডাক্টের আমার কিন্তু এই থিমটা খুব ভালো লাগে, ঠিক আছে, দেখতে খুব সুন্দর। আচ্ছা এই থিমটা ধরেন যে এইরকম এরকম এরকম, দেন আমরা কি অ্যাড টু কার্ট,
একটু কাট করলে এই যে এইখানের মধ্যে নো প্রোডাকশন কার্ড কেন দেখাচ্ছে, এখন আমি করলাম। আচ্ছা তাহলে দেখেন নো প্রোডাক্ট ইন কার্ড করলে যদি না আসে তাহলে কার্ড পেজে আবারও ঝামেলা হয়েছে এরকম কিছু। হ্যাঁ কার্ড পেজে এখানে আবার এই যাতে আবার কার্ড পেজে ঝামেলা হয়েছে। আচ্ছা এটা ঠিক করতে হবে, সমস্যা নাই। এখন কার্ড পেজে যদি যাইতে না পাই, আচ্ছা এখানে ঝামেলাটা কি, এখানে জাস্ট ঝামেলাটা ওই যে কার্ড পেজটা ঠিক করে দিলেই হবে। দেখি ডেভেলপে অ্যাডমিন যাই, গিয়ে ঠিক করি। কার্ড নিউ নামে একটা পেজ আছে, তাহলে এইটাকে আমার ধরা দিতে হবে, দেখতে হবে এটা ধরানো আছে কিনা। সেটিংস, অ্যাডভান্স, কার্ড পেজ, দেখেন এই যে দেওয়া হয়তো আছে। কার্ড নিউ, আচ্ছা দুইটাতে সব ঠিকই আছে। এই যে এখন আসছে। আচ্ছা এখন আসছে। আচ্ছা এই যে ধরেন যে আমরা এখন নতুন করে এই যে এটা নিলাম, অ্যাড টু কার্ট। এই যে এখন এখন ঠিক আছে। হ্যাঁ ওই যে একটু গুতা দিয়ে আসলাম ওই জন্য মনে হয় ঠিক আছে। এগুলো ডেভেলপার ভার্সন তো এই জন্য আর কি। কার্ড নিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো, দেখেন এখানে কয়টা, 4টা প্রোডাক্ট আমার শো করতেছে, এগুলো শো করতেছে। আর এই যে এইটা হচ্ছে কি ক্রস সেলের প্রোডাক্ট, এই যে নিচের দিকে। হ্যাঁ এইটা, তো আমি ধরেন এইটা নিব না, এটা আমি ডিলিট করে দিলাম, এটা আমার দরকার নেই। আমি এই দুটা প্রোডাক্ট নিব, নিয়ে হয়ে গেল, নিয়ে এইখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট প্রসিড টু চেক আউট। এখানে ডাবল আসছে দুইবার কোড আসছে, এই কারণে এই যে এই জিনিসটার কথা বলছি। তখন এগুলো আপনি পূরণ করবেন, করার পরে আপনি যে বিকাশ পেমেন্ট গেটওয়েটা ইউজ করছেন, সেই বিকাশ পেমেন্ট গেটওয়ের মধ্যে আপনার কিছু ডেসক্রিপশন আপনি দিতে পারেন, যে আপনি প্রথমে সেন্ড মানিতে যান, গিয়ে এইভাবে পিন দেন, দিয়ে আপনার ট্রানজেকশন আইডিটা আমাকে দেন, তারপর এখানে প্রসিড টু, তারপর প্লেস অর্ডারে ক্লিক করেন। তো এই কাজটা কিভাবে করবেন না করবেন আপনারা নিজেরা প্লাগ ইন দেখে করবেন, ঠিক আছে। 5 মিনিটের কাজ, হ্যাঁ আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। 5 মিনিটের কাজ নিজের থেকে করবেন, করে এই যে চেক আউট পেজ আছে এই চেক আউট পেজের একটা স্ক্রিনশট দিবেন। আর শুধুমাত্র হ্যাঁ চেক আউট পেজের স্ক্রিনশট দিবেন, কারণ চেক আউট পেজ পর্যন্ত আপনার আসার জন্য আপনাকে ডেমোটা ইনপুট করতে হবে, করে বাকি সব কাজই করতে হবে। তো আমি ওইভাবেই চাচ্ছি যে আপনি এইখান পর্যন্ত আসেন, এসে আপনার কাজ শুধু এইটার স্ক্রিনশট দেওয়া, ঠিক আছে। এটার স্ক্রিনশট দেওয়া, এইটা হচ্ছে টাস্ক থাকবে। হ্যাঁ আচ্ছা ক্লাস শেষ, আপনারা লিভ নিতে পারেন, যাদের প্রয়োজন যাওয়া দরকার যেতে পারেন, ঠিক আছে। আর কারো প্রশ্ন থাকলে বলেন। ভাই প্রোডাক্ট আপলোড পেজটা একটু যাওয়া যাবে? প্রোডাক্ট আপলোড, হ্যাঁ অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হয়নি সম্ভবত। অ্যাটেন্ডেন্স দেই নাই। না ভাই আছেন? হ্যাঁ ভাই আসি, বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই আজকে ক্লাসটা ভালোভাবে জয়েন করতে পারি না, আমি মেইনলি টিউশনেতে আছি আর ফোন দিয়ে জয়েন করছি, আমার প্রেজেন্টটাও আমি দিতে পারি নাই। আচ্ছা আপনার প্রেজেন্ট আমি দিয়ে দেবো, আমার সমস্যা নেই। ক্লাস 34 দেবেন আপনারা। ভাই আজকের এটা ক্লাসটার মেন বিষয়টা না আমি বুঝি নাই, একটু যদি আমারে কাইন্ডলি মেন জাস্ট টপিকটা একটু বলে দিতেন তো ভালো হতো, আমি পরে ভিডিও দেখে নিব। আচ্ছা টপিকটা ছিল আজকের হচ্ছে ই কমার্স, ঠিক আছে। একটা ই কমার্সের ডেমো ইম্পোর্ট করা, মানে হচ্ছে আমরা কোনো কাজ টাজ না করে শুধুমাত্র একটা থিম ইনস্টল করব, দেন থিম থেকে যে ডেমো গুলো থাকে, যে কোনো একটা ডেমো আমাদের পছন্দ যেটা হচ্ছে সেরকম একটা ডেমো ইম্পোর্ট করে আমরা কিছু প্রোডাক্ট আপলোড করব। যেহেতু আমার একটা ই কমার্স সাইট, সেখানে প্রোডাক্ট থাকবে, তো সেখানে আমরা কিছু প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট আপলোড করার পরে আপাতত আর কোনো কিছুই করি নাই, শুধুমাত্র ওই চেক আউট পেজটা বলছিলাম যে যদি কোনো এরর আসে তখন কি করব না করবো, এইটা আর কিছু করি না, বুঝছেন। এই যে আর অ্যাসাইনমেন্ট কি ছিল চেক আউট পেজের ইয়েগুলো ডেটাগুলো অ্যাসাইনমেন্ট ইনপুট ছিল করে? হচ্ছে চেক আউট পেজে, হ্যাঁ চেক আউট পেজে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে অ্যাড করা, ঠিক আছে। চেক আউট পেজে, এই যে চেক আউট পেজে যখন আসবে তখন বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, বিকাশ, রকেট, নগদ এরকম কিছু একটা অ্যাড করা এবং সামনে কিছু ডেসক্রিপশন দেওয়া,
এবং সাথে আপনার যে বিকাশের একটা কিউআর কোড তৈরি হয়, এরকম কিছু একটা দেওয়া, যে আপনারা চাইলে কিউআর কোড ইউজ করতে পারেন অথবা ম্যানুয়ালি আপনারা টাকা সেন্ড করে আমাকে ট্রানজাকশন আইডি দিতে পারেন, যে কোনো একটা। ঠিক আছে? ভাইয়া কিউআর এই কোড জিনিস। কি ওই যে কিউআর কোড জেনারেটর থেকে বানিয়ে নিতে হবে? আর না, বিকাশে কিউআর কোড অটো জেনারেট হয়, অথবা কিউআর কোড জেনারেটর থেকেও চাইলে বানাইতে পারেন। বিকাশে অটো জেনারেট হয়, ধরেন এরকম কিছু আসবে, আপনি জাস্ট ফোন দিয়ে অটো জেনারেট করে আপনাকে পেমেন্টটা দিয়ে দেবে। সো ধরেন এইটা হচ্ছে কি গরিবের আর কি, আইফোন ইউজ করা। ঠিক আছে? মানে কোনো কারণে আমরা ধরেন যে এসএসএল কমার্স বা কিছু ইউজ করলাম না, তখন আর কি সে কেউ এসে এটা দিয়ে আর কি চায় এইভাবে আর কি ইউজ করবে, এটাই। তবে এভাবে অর্ডারের রেশিও কমে যায়, এটা অবশ্যই মানতে হবে। জি ভাইয়া, হ্যাঁ ধন্যবাদ ভাই, ভাইয়া। এই আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ ধন্যবাদ। ভাইয়া, আমি ভাই কি আপনি এই যে, লিখবো তাইলে? হ্যাঁ ভাই, হ্যাঁ, মানে আমি কি এখন লিভ নিব? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ক্লাস শেষ। জি, রাখি ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুভ ভাই ভাই বলেন। আপলোড প্রোডাক্টে যাব একটু। আপলোড প্রোডাক্ট, আপলোড প্রোডাক্ট মানে বুঝিনি। মানে প্রোডাক্ট নিউ আপলোড প্রোডাক্ট, করবো আমি। অ্যাড নিউ হ্যাঁ, প্রোডাক্ট, আচ্ছা আচ্ছা অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়ে কি রাখবো নাকি অফ করে দেবো? আচ্ছা থাক, বলেন না, দেখি। আচ্ছা হ্যাঁ, ভাই, এখানে যে প্রি এক্সিস্টিং যে ক্যাটাগরি গুলো আছে, ক্যাটাগরি গুলোকে আমরা ডিলিট করে দেবো কিভাবে? ও ক্যাটাগরি গুলোতে এখানে আছে প্রোডাক্টের মধ্যে, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে গেলে মেবি ডিলিট করা যাবে। এই যে এখানে পাশে ডিলিটের অপশন আছে। আনক্যাটাগরি যেটা ডিলিট করা যাবে না, বাকি যতগুলো আছে, বেবিস এন্ড মম, স্টার্টআপ এন্ড ভাই। আচ্ছা, আনক্যাটাগরাইজড এটা কি আমাদের ওয়েব পেজে দেখাবে? না, এটা দেখাবে না, কিন্তু কোনো কারণে এটা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, আপনি যদি কোনো কারণে প্রোডাক্ট অ্যাড না করেন, মানে কোনো ক্যাটাগরি অ্যাড না করেন, সেটা সবসময় আনক্যাটাগরাইজড এর আন্ডারে চলে যাবে, যদি ক্যাটাগরি ধরায় না দেন সবসময়। আচ্ছা ভাই, আর এখন আমরা সিঙ্গেল একটা প্রোডাক্ট আপলোড করতে যাব, ওখানে যে একটা অপশনে ভাই একটা জিনিস দেখে নিতে হতো। সিঙ্গেল একটা প্রোডাক্ট, এই যে এখানে সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করবো ভাই, পরের পেজটা, পরের পেজ। হ্যাঁ, এই যে নিচে নিচে নিচে, এই এখানে এখানে ইনভেন্টরিতে যাব। inventory। আচ্ছা, এখানে ইনভেন্টরি, হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে এখানে দেওয়া আছে না, এই যে দাঁড়ান এক সেকেন্ড, গেল কোথায় এটা? ইনভেন্টরি ছিল না শিপিং ছিল? ভাই একটু শিপিংটা দেখি। এখানে একটা ছিল হচ্ছে সামথিং মেবি ডেলিভারি ব্যাক নাকি যেন এরকম একটা কিছু একটা ছিল। আচ্ছা, ব্যাক অর্ডার নাকি একটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাক অর্ডারটা ইনভেন্টরিতে। সম্পর্কে আমি জানি না, ব্যাক অর্ডারটা নিয়ে একটু সার্চ করে দেখতে হবে, জানান, আমি নিজেও জানি ব্যাক অর্ডারটা কই যেন আছে কয়েকটা। এই যে অন ব্যাক অর্ডার, এটা অন মানে ব্যাক যে অর্ডার। স্টক ম্যানেজমেন্ট, এটা দিলে তখন আসে। হ্যাঁ, এই যে অ্যালাউ ব্যাক অর্ডারস, এই যে অ্যালাউ ব্যাক অর্ডারস, ডু নট অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার। ব্যাক অর্ডার জিনিসটা কি? আচ্ছা, ব্যাক অর্ডারটা নিয়ে একটু তাহলে দেখেন, আমি নিজেও জানি না। হ্যাঁ, আচ্ছা ভাই, দেখে নেবো ভাই। এইখানে এখানে দিয়ে অনলাইন সেটা ব্যাক অর্ডার, navigate to the product inventory tab, enable manage stock and then choose either allow or allow not notify customer। এটা কি ড্রপ ডাউন বাটনের মতো একটা কাজ নাকি? ভাই নেক্সট ক্লাস তো আবার তাহলে আমাদের জুম্মার দিন হচ্ছে না ভাই?